Smoking is injurious to health. ধূমপান স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। নমস্কার, আমি অনিন্দ ঘোষ। কাঁচা লঙ্কার টকবক্স সিরিজের নতুন একটা এপিসোডে আপনাদের জানাচ্ছি গ্র্যান্ড ওয়েলকাম। অন্যদিন তিতলি আপনাদের সাথে কথা বলে, আজ এপিসোডটা একটু অন্যরকম। আজ আমি কথা বলছি আপনার সাথে। চলুন তিতলির সাথে কিছু কথা বলা যাক। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজকে এপিসোডটা কিন্তু একদম অন্যরকম হতে চলেছে। আজকে আমার সাথে আছে আমার হাজবেন্ড, আমার বর। বরের গল্প অনেক করেছি কিন্তু টকবক্স সিরিজে, বর এটা খেতে ভালোবাসে, ওটা খেতে ভালোবাসে। আজকে ওর সাথে একটু আড্ডা মারবো। ও আমার জন্য অনেক ধরনের কোয়েশ্চেন সাজিয়ে এনেছে। ও কি কি কোয়েশ্চেন করবে সেটা একটু শুনি। কি প্রথম প্রশ্ন কি করতে চাস? আচ্ছা, অন্যদিন তো তুই সবাইকে প্রশ্ন করিস, আজকে আমি তোকে প্রশ্ন করছি, তো তোর কেমন লাগছে? দারুণ লাগছে, কিন্তু প্রথমে একটা কথা বলি, অনেকে জিজ্ঞাসা করতে পারে যে তুই তুই করে কেন কথা বলছিস। না, ব্যাপারটা হচ্ছে আমাদের মানে চেনা, মানে পরিচয়টা তো বন্ধুত্বের খাতির হয়েছিল, তো অ্যাজ এ হাজবেন্ড ওয়াইফ আমি ব্যাপারটাকে দেখি না, এখনো সেই বন্ধুত্বের ব্যাপারটা হয়ে রয়েছে। তো আমি ওই তুই থেকে তুমিতে যেতে পারি, আমরা যেতে পারিনি এখন। কখনোই যেতে আমরা তুই তুই করেই কথা বলি। এটা অনেকেই প্রশ্ন করে যে তুই কেন করে কথা বলছেন। ঠিক আছে, অনেক কোনো লোক তো ব্যাপার না। আছে। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, খুব ভালোই লাগছে, কারণ আমার এই চ্যানেলটা শুরু হওয়া বা আমার রান্নার প্রতি ভালোবাসাটা অনেক আগে থেকে, কিন্তু এই চ্যানেল শুরু হওয়া, তারপরে এই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়া, তার পেছনে তোর তো অনেকটাই অবদান আছে। বিকজ তুই এত খেতে ভালোবাসিস, আর তোর জন্য রান্না করতে করতে আমার মনে হয় চ্যানেলটা শুরু করে দেওয়াটা খুব দরকার ছিল। যদি আমি অনেকটা দেরিতেই শুরু করেছি। না, ঠিক আছে, দেরিতে শুরু করার জন্য মানে ঠিক আছে, মানে এটা তুই অনেক আগে করতে পারতিস হয়তো, মেবি, বাট তোর লাইফের প্রায়োরিটিস বা অন্য যেগুলো ছিল সেগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট তখন ছিল। তো ঠিক আছে, দের আয় দুরুস্ত হয় একটা কথা আছে, তো সেটা কোনো অসুবিধা নেই। বাট হ্যাঁ, আমি সত্যি খুব বড় ফুডি, মানে ও জানে, আর যারা আমাকে চেনে তারা জানে আমি খুব খেতে ভালোবাসি। আর তার জন্য নানা ধরনের, নানা সময়, নানা রকম পদ বানিয়ে আমাকে খাওয়ানোর একজনই আছে। তো কিন্তু এই ধর খাওয়া নিয়ে যখন কথা হচ্ছে, মানে তোকে, মানে মজা করে হোক বা তোকে সিরিয়াসলি যদি কেউ প্রশ্ন করে যে তিতলিকে কেন বিয়ে করেছিস, তুই কি উত্তর দিস সবাইকে? অবভিয়াসলি ও ভীষণ ভালো রান্না করতে পারে, আউট অফ দ্য ওয়ার্ল্ড। আমার ক্যাফে রেস্টুরেন্ট যাওয়া কমে গেছে ও জীবনে আসার পর থেকে, টু বি অনেস্ট। এটার তো কোনো আর দ্বিতীয় উত্তর হতেই পারে না। কিন্তু আমার কিন্তু রাগ হয়, মানে আমাকে মানে আমিও যদি কখনো ওকে জিজ্ঞাসা করি তুই আমায় কেন বিয়ে করেছিস, আর ও যখন বলে যে তো তুই রান্না করতে পারিস তাই বিয়ে করি, তখন প্রচন্ডই রাগ হয়। এখন হাসি পাচ্ছে না ঠিকই। না, রাগ হয় সেটা স্বাভাবিক, কিন্তু মনে মনে তুইও ভাবিস যে না ঠিক আছে, জিনিসটা সত্যি বলেছে, অ্যাডমিট করেছে সবার। আচ্ছা, এই যে তোকে সবাই জিজ্ঞাসা করে যে তুই কি করিস, শুধু ইউটিউবই করিস নাকি ওর সাথে আরো কিছু করিস, তো এই ব্যাপারে তোর কি বলার আছে? না, ইউটিউবটা তো এখন ফুল টাইম করি। এটা আমার মনে হয় যারা ইউটিউব করতে আসছে এবং ইউটিউবটাকে কেরিয়ার বানানোর কথা ভাবছে, ফুল টাইম করতে হবে। মানে ব্যালেন্স বলে কিছু ইউটিউব করলে হয় না। তার সাথে অন্যান্য কাজ ডেফিনেটলি করি, বাট সেই কাজগুলো অনেক কমিয়ে দিয়েছি, ফুল টাইম ইউটিউব করি। এটাই এখন আমাকে কেউ প্রশ্ন করলে আমি এটাই বলি যে আমি ইউটিউবার, আমি ইউটিউব করি, আমি কন্টেন্ট ক্রিয়েট করি। আর আমার কন্টেন্ট ক্রিয়েশনটা পুরোটাই রান্না, আমার এর বাইরে কোনো কন্টেন্ট ক্রিয়েশনের জায়গাও নেই। তো ফুল টাইম যে কাজগুলো করতাম সেই কাজটা অনেক কমিয়ে দিয়েছি, সেটা তুইও খুব ভালো করে জানিস, কারণ তোর সামনেই। কারণ একটা টাইম অবধি ব্যালেন্স করার চেষ্টা করেছি, হয়নি, কারণ ইউটিউবটা খুব সিরিয়াসলি করলে অন্যান্য কাজ করাটা খুব কঠিন হয়ে যায়। সেটা তো অবশ্যই, বাট কখনো মনে হয়নি যে এত একটা স্টেবল ক্যারিয়ার ছেড়ে যে আমি একটা সুইচ করছি একটা একদম সম্পূর্ণ আলাদা একটা জোনে, তো সেটা সেই রিস্কটা নেওয়ার জন্য মানে সেই কতটা কনফিডেন্স ছিলি? কনফিডেন্সটা পুরোটাই ছিল, কারণ রিস্কটা না নিলে অ্যাকচুয়ালি ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েশনে আসা যায় না প্রথমত। তার কারণ হচ্ছে যে আমাকে অনেকে জিজ্ঞাসা করে যে ইউটিউব করছো, মানে ঝাঁ চকচকে একটা ব্যাপার সবাই দেখে, কিন্তু তার পেছনে একটা 24 ঘন্টার কাজ থাকে, মানে এটা কোনো 9 to 5 জব নয়। অবশ্যই। এবার সেখান থেকে সবসময় একটা ছিল যে আমি যদি কন্টেন্ট ক্রিয়েশনে আসি বা ইউটিউবে আসি, তাহলে আমাকে এটাকে পুরোটা ক্যারিয়ার বানাতে হবে। আমি আমার ক্যারিয়ার যেটা এত বছর করে এসেছি এটাকে পেছনে ফেলেই আমাকে এগোতে হবে। তার কারণ প্রচন্ড কম্পিটিশন, আর একটা ভালো কাজ করতে গেলে তার পেছনে অনেকটা সময় দিতে হয়। তো সাপোর্ট ছিল, আর ফ্যামিলি সাপোর্ট ছাড়া কোনোটাই পসিবল নয়। মানে সেটা ফিনান্সিয়াল সাপোর্ট হওয়ার দরকার নেই, কিন্তু তুমি যখন একটা ক্যারিয়ারটাকে ব্রেক করে একটা নতুন কিছু করবে ভাবছো, তখন তোমার আশেপাশের লোকের সাপোর্টটা খুব দরকার। ফর এক্সাম্পল আমার মা প্রচন্ড সাপোর্ট করে, এখনো করে। আমার বাবা তো কোনোদিনও প্রশ্নই করেনি, মানে যেটা করতে চেয়েছি সেটা করতে দিয়েছে। দেন বিয়ে হলো তোর সাথে, বা তুই যে সাপোর্টটা দিস বা আমার আশেপাশের বন্ধু বান্ধবের সাপোর্টটা দেয়, সেটা
খুব স্ট্রং বলে আমার মনে হয় যে অন্য ক্যারিয়ারটাকে ব্রেক করে আমি ইউটিউবটা করতে পারছি এবং ফুল টাইম করছি এখন। মানে লোকে অনেক কিছুই ভাবে যে ফুল টাইম করছে, প্রচুর পয়সা ইনকাম করছে, সেগুলো নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। কিন্তু এটা বলতে চাই, যদি প্যাশন থাকে কোনো একটা জিনিসের উপর, তাহলে সেটাকে ডেফিনেটলি পার্সিউ করা উচিত। কারণ রান্না করাটা সবাই খুবই ছোট চোখে এখনো দেখে, ভাবে যে রান্নাটা একটা ডেইলি কাজ, ওটাকে নিয়ে কেরিয়ার বানানোর কিছু নেই। অথচ খুব বড় শেফ হলে তখন তাকে অন্য চোখে দেখে। আবার সেই সেম জিনিসটাই আমি যতদিন বাড়িতে খুব ভালো রান্না করি, তখন অব্দি জিনিসটাও খুব ভালো রান্না করে, কিন্তু রান্না নিয়ে একটা ক্যারিয়ার ভাবছে, তখন একটা প্রশ্ন আসে, মানে কেন? তো সেগুলো তো উত্তর দেওয়াটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, তোমার কাজই তো উত্তর দিয়ে দেবে। ভয় কোনোদিনও লাগেনি, কনফিডেন্সটা ছিল, আর রিস্কটা নিতে পেরেছি বলে আমার মনে হয় আমি এনজয় করছি। কাজটা এনজয় করাটাও তো দরকার। একদম একদম। আচ্ছা, তুই আমাকে এই প্রশ্নটা যে করলি, ধর এই যে মানে কেরিয়ারটা কেন চেঞ্জ করেছি বা কিছু, ধর আমাদের নতুন বিয়ে হয়েছে, তো আমাকে যখন কেউ জিজ্ঞাসা করে যে তোমার বর কি করে, আমি খুব প্রাউডলি বলি আমার বর ভালো চাকরি করে। তোকে তো অনেকেই জিজ্ঞাসা করে যে বউ কি করে, তো তুই কি বলিস বউ কি করে? দেখ, টু বি অনেস্ট, আমি যখন অফিসে যাই তখন আমাকে অনেকেই জিজ্ঞাসা করে যে ওয়াইফ কি করে। হ্যাঁ, এক একজনের এক এক রকম অকুপেশন আছে তাদের ওয়াইফের। তো আমার ওয়াইফ ইউটিউবার, এটা আমি খুব গর্বের সাথে বলি। শুধু মাত্র এই কারণে না যে ইউটিউবার মানে বিশাল বড় গাড়ি, মানে 4টে বাড়ি, সেসব না, আমাদের কিছু যে নেই। না, সেটার জন্যও নয়। দেখ, তোর প্যাশন, তোর ভালোবাসা হচ্ছে রান্না, সেটা নিয়ে একটা ইউটিউব চ্যানেল করা, একটা স্টেবল কেরিয়ার ছেড়ে দিয়ে এসে তো সেটাকে সাপোর্ট করা, মানে আমার মনে হয় যে ওর থেকে বেটার আর কিছু হতে পারে না। আর আমি সবসময় এটা ফিল করি যে আমি মানে তিতলি সিনহা রয় অনিন্দ্য ঘোষের ওয়াইফ না, অনিন্দ্য ঘোষ শুড বি দ্য হাজব্যান্ড অফ তিতলি সিনহা। তো আমি সেইভাবে ব্যাপারটাকে দেখে আমি সেইভাবে সবাই করি। হ্যাঁ, মানে সেটা তো ঠিকই। ইনফ্যাক্ট বা তুই যে রেসপেক্টটা দিস বা তুই যে ভাবে আমাকে সাপোর্ট করিস, মানে আমার যদি শুট থাকে, আমি সকালবেলা বেরিয়ে যাই, রাত্রিবেলা ফিরি, আমি দুজনে কিছুই সারাদিন করতে পারি না। যে টিপিক্যাল ওয়াইফ, যেটা মানে আমাদের সোসাইটিতে যে কনসেপ্টটা আছে না, বউ মানে বরের জন্য এইগুলো করবে ম্যান্ডেটরি, তারপর সে কাজ করছে, অফিস করছে, কি করছে তার ব্যাপার। আমাদের মধ্যে কিন্তু এরকম জিনিস কোনোদিনই তৈরি হয়নি। ইনফ্যাক্ট আমি একটা কথা অন ক্যামেরা বলতে চাই, সেটা হচ্ছে যে প্রত্যেকদিন আমি কিন্তু অনেক পরে ঘুম থেকে উঠি, ও আমার অনেক আগে ঘুম থেকে ওঠে, ও নিজের ব্রেকফাস্ট নিয়ে নেয়, খেয়ে নেয়, রেডি হয়, অফিসের জন্য সবকিছু তৈরি করে, নিজে করে। কোনোদিনও আমার থেকে এক্সপেক্টই করে না যে আমি ওকে করে দেবো এগুলো। মানে আমাদের মধ্যে কিন্তু এই জিনিসটা সুন্দরভাবে ব্যালেন্স হয়, এবং আমি ওর জন্য কোনোদিনও এক্সট্রা কিছু করতে চাইলে সেটা আমাকে করতেও দেয় না। তো তোর মনে হয় না যে আজকের দিনে এই সোসাইটিতে দাঁড়িয়ে আমাদের মানে আমাদের মারা এগুলো দেখলে তো একটু ভাবে, হ্যাঁ তুই বড়ের জন্য করছিস না। মানে আমাকে তো আমার মা সবসময় বকে, তো তোর এটাতে কি মতামত? না দেখ, তুই তো আমার সাথে বা আমার ফ্যামিলির সাথে এতদিন আছিস না, আমাদের ফ্যামিলিটা একদম অন্য টাইপের ফ্যামিলি। ঠিক আছে, টিপিক্যাল যে বাঙালি মধ্যবিত্ত ফ্যামিলির মেন্টালিটি যেরকম হয়ে থাকে জেনারেলি, যে বউ মানে সকালবেলা উঠবে, সবার জন্য চা করে দেবে, সবাই খাওয়া করে দেবে, তো এইসব আমাদের কনসেপ্ট আমার মধ্যে নেই বা আমার কোনো ফ্যামিলি মেম্বারসদের মধ্যে নেই। কারণ আমার মা, জেঠিমা এরা সবাই ছিল ওয়ার্কিং। মানে আমাদের ফ্যামিলিতে এমন কোনো ওমেন মেম্বার নেই যারা মানে চাকরি বাকরি বা কিছু মানে ওরা কেউ মানে বাড়িতে বসে থাকার মানে নেই, এবং তাদের মেন্টালিটি ওরকম নয়। তো সুতরাং আমি ওইখান থেকে ওইরকম একটা ফ্যামিলি থেকে ছোট থেকে বড় হয়েছি, তো আমি সব জিনিস নিজে করে নেওয়া পছন্দ করি। আর আমাদের মধ্যে জিনিসটা এত সুন্দর ব্যালেন্সড, তো ওটাতে আমার মনে হয় না যে নতুন করে কিছু বলার আছে। আর মানে যে টিপিক্যাল যে ও এটা করবে, ওর এটা কাজ, আমি আমার এটা না, দরকার নেই। মানে কোনো সময় এরকম মনে হলো যে সকালবেলা চাটা আমি বানিয়ে ওকে দিলাম, কিছু পারি না আমি, তো এটা না পারে না ঠিকই, কিন্তু এরকম হয় যে হয়তো চা হয়েছে, আমাকে হয়তো চাটা এনে দিল, বা চাটা একটু মাইক্রোওভেনে ঘুরিয়ে একটু গরম করে দিল, বা আমার জন্য ফল এনে দিল, আমি হয়তো কাজ করছি বসে, আমার খাবারটা এনে দিল। এগুলো মানে হরদম হয়, মানে এগুলো টিপিক্যাল ওই আমাদের মধ্যবিত্ত বাড়িতে, বাঙালি বাড়িতে আমরা যেভাবে বড় হয়েছে। বা আমি যেমন আমার মাকে দেখেছি, সবসময় বাবার জন্য সবটা একদম সাজিয়ে দিল, আমার বাবা খেয়ে দিয়ে অফিস বেরিয়ে গেল। আমাদের মধ্যে এরকম কোনোদিনই হয়নি, উল্টে বরঞ্চ ও আমি স্নান করতে যাওয়ার আগে গিজারটা অন করে দেয়, অনেক কিছুই করে দেয়। আমার মনে হয় এই ব্যালেন্সটা থাকলে না আজকালকার দিনে দুজনেই ক্যারিয়ারের দিকে এগোনোটা খুব ইজি হয়ে যায়। একদম একদম। আগেকার দিনে যে ব্যাপারটা ছিল যে মানে সবকিছু বউ করছে, তারপর বাইরের কাজটাও করছে, আর তাও তো আগেকার দিনে বাইরের কাজ খুব কমই করতে হতো। তো সেখান থেকে এই চেঞ্জ গুলো আমার মনে হয় খুব দরকার। তো সেটা অনেকক্ষণ একটু সিরিয়াস আলোচনা হয়েছে, একটু অন্যরকম কথা জিজ্ঞাসা করি, সেটা হচ্ছে খাওয়া।
মানে ওর জীবনে খাওয়াটা কি জিনিস সেটা ওর সাথে যে লোকে না বাঁচার জন্য খায়, আমি খাওয়ার জন্য বাঁচি, টু বি হ্যাঁ অনেস্ট। মানে এটা ওর সাথে না যে মিশেছে সে ছাড়া কেউ বলতে পারবে না। মানে ও যদি দুপুরবেলা সামান্য মাছের ঝোল ভাতও খায়, সেটা সেই মাছের ঝোল ভাতটা পার্টিকুলারলি যে মাছের সাথে যেরকম ফোড়ন যায় সেরকম মাছই রান্না হতে হবে, না হলে কিন্তু ভীষণ রাগ দেখাবে। যতটা এখন ভালো মানুষ মনে হচ্ছে, খাবার গন্ডগোল হলেই তোর মাথাটা কেন গরম হয়ে যায়? না, আমার মনে হয় যে মানে ওই টেস্ট বাডস গুলো আমার ছোটবেলা থেকে এমন ভাবে তৈরি হয়েছে, মানে যে জিনিসটার সাথে যে জিনিসটা যায় সেই জিনিসটা যদি একটু এদিক থেকে এদিক হয়, তো আমার মনে হয় সামহাও দেখ রাগ দেখাই না হয়তো, বাট হ্যাঁ? হ্যাঁ মানে ওই আর কি, তখন এইটা মনে হয় এইটা এইটা একটু মানে বেশি, নুনটা একটু কম হলে বেশি মানে বেশি ভালো হতো, বা এখানে হালকা মিষ্টি দিলে বেশি ভালো হতো। আবার কখনো কখনো মানে পনিরেও যদি খুব বেশি কেউ মিষ্টি দিয়ে দেয়, সেটা আবার খেয়ে আমার মনে হয় বাবা এটা কি খেলাম, এটা পায়েস হয়ে গেছে, পনির হয়নি। তো ওই ওই জিনিসগুলো একটু এদিক ওদিক হয়ে গেলে তখন আমার মনে হয় মানে একদিন খাচ্ছি ভালো করে খাচ্ছি, তো আবার কেন এরকম। ও যতটা সিম্পল ওয়েতে বলছে ব্যাপারটা ওরকম নয়। পান থেকে চুন খসলে যেরকম হয় প্রবলেমটা ঠিক সেরকমই হয়। মানে ও যতটা ইজিলি বলছে না তখন একদিন খাচ্ছে, ওরকম একদমই নয় কিন্তু। তোর আর আমার মানে একটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে প্রচুর কারণে ঝগড়া হয়, প্রচুর কারণে, সাংসারিক কারণে হোক, হোয়াট এভার দ্য রিজন ইজ, ঝগড়া হয়। আমাদের কেন সব থেকে বেশি ঝগড়া হয়? দেখ আমাদের দুজনের মধ্যে খাবার রিলেটেড যদি মানে ম্যাচিং দেখি, তো দুজনেরই বিরিয়ানি খুব পছন্দ, ঠিক আছে। বিরিয়ানি বাদ দিলে খাবারে যা যা জিনিস পড়ে থাকে কোনোটার সাথে কোনোটা কিছু ম্যাচ করে না। মানে আমি যেটা ভালোবাসি, আমি মাছ খেতে খুব ভালোবাসি, মাছের ধার দিয়ে যায় না, কিন্তু ঠিক রান্নাটা আছে। করতে পারি। রান্না করতে পারি, রান্না নিয়ে তো কোনো প্রশ্নই উঠছে না, কিন্তু খাবে না, ঠিক আছে। মাছ তো নয়, চিংড়ি পছন্দ করে, তো চিংড়িটাই আমি মাছ বলতে চাই না, যাই হোক। তো খাবারের মধ্যে অনেক মানে মিসম্যাচ আছে আমাদের, শুধুমাত্র এই চিংড়ি আর বিরিয়ানি বাদ দিলে। তো হ্যাঁ, ওইখানে একটু মন মালিন্য লেগে থাকে। মানে আমি যখন কোনো ভালো জিনিস খাই আমার মনে হয় ওকে দিয়ে খাই, তারপর যখন দিতে যাই তখন না এটা খাই না, ওটা খাই না, তো তখন একটু এদিক ওদিক হয়ে যায় আর কি। প্রচন্ড ঝগড়া হয়, মানে কেউ বিশ্বাস করতে পারে না যে খাওয়া নিয়ে এত ঝগড়া হতে পারে। মানুষের অনেক কারণে ঝগড়া হয়, তোমার বাড়ির এটা ভালো লাগছে না, তোমার বাড়ির ওটা ভালো লাগছে না, কিন্তু খাওয়া নিয়ে প্রচন্ড ঝগড়া হয়। ইনফ্যাক্ট এরকম হচ্ছে, আমরা বিয়ের আগে যখন ডেট করি, তোর মনে আছে কি যে ভ্যালেন্টাইন্স ডে হ্যাঁ দিনকে হ্যাঁ হ্যাঁ। একটা রেস্টুরেন্টে খাবার পছন্দ হয়নি বলে ও আমাকে ছেড়ে, না আমি কিন্তু রেস্টুরেন্টে রান্নাও করিনি, ওর এত রাগ হয়েছে আমাকে ছেড়ে চলে গেছে। না না সেটা নয়, বাট ওই আর কি, মানে তখন হিট অফ দ্য মোমেন্টে আমার মনে হয়েছিল একটু মনোমালিন্য লেগে থাকে, খাবার একটু এদিক ওদিক হলে ও ঠিক আছে। তুই তো আমাকে চিনেই গেছিস, তো সেই, তোর সেই। পক্ষে এটা হ্যাঁ। অ্যাডজাস্ট করা খুব একটা বেশি ডিফিকাল্ট না। কিন্তু তুই ধর এত বছর, তুই তো মাঝখানে চাকরি সূত্রে বাইরেও ছিলিস, বাইরে থাকাকালীন এত খাওয়ার নিয়ে কি করে? বাইরে থাকাকালীন মানে আমি আমার মনকে এটা বুঝিয়ে দিই যেখানে আমি কিছু পাবো না, ঠিক আছে, আমাকে যে এইখানে রুটি সবজিকে থাকতে হবে, অথবা আমি একটু ভেন্ডি ভেজে নেবো, একটু রুটি বানিয়ে নেবো, ওইটা খেয়ে আমাকে থাকতে হবে, বা ওইটা আমি বানিয়ে নেবো, ওইটুকু আমি পারি। আর টু বি অনেস্ট মানে আমি এতদিন ব্যাঙ্গালোরে ছিলাম, পুনেতে ছিলাম, তো আমাকে ওইটা নিজের জন্য নিজেকে ম্যানেজ করে নিতে হয়েছে, তো সেটা খুব তখন একটা আর বেশি, রাগ হতো না? তখন রাগ করার কোনো জায়গাই নেই, কারণ আমি পাবো না। আমি চাইলে বিরিয়ানি পাবো না, আমি সাউথ মানে সাদার্ন ইন্ডিয়াতে গিয়ে আমি চাইলে আমার মনের মতন খাবার আমি কখনোই পাবো না। তো তখন মানে তুই তো যদিও অনেক বছর আগে বাইরে ছিলিস, অনেক বছরই তুই কলকাতায় এখন, কিন্তু যখন যে সময়টা ধর বাইরে ছিলিস, ওই সময় কি এই ফুড অ্যাপ গুলো ছিল? ফুড অ্যাপ বলতে জোম্যাটো আর সুইগিটা তো খুব একটা বেশি বাইরে অত এফেক্টিভ নয়, জোম্যাটো খুব এফেক্টিভ, তো জোম্যাটো থেকে আমি বরাবরই অর্ডার করতাম। বাট ওই বাইরের জোম্যাটো মানে কি, ওই তো মানে ইদার কে কিছু নামি দামি ব্র্যান্ড যারা আছে তাদের থেকেই সেই খাবার অর্ডার করা, সেটা আমি কলকাতাতেও যা পাবো সেটা বাইরে গিয়েও তাই পাবো। কিন্তু আমার যদি কখনো মনে হয় যে বাইরে গিয়ে আমি মানে একটু মানে কলকাতা স্টাইল বিরিয়ানি চাই, আমি পাবো না, টু বি অনেস্ট। আর এই ধর মানে আমরা বাঙালি মানে মানুষ ভাবে কি বাঙালি হচ্ছে পেটুক, বাঙালি যাই করুক না কেন বাঙালির খাওয়া খুব ইম্পর্টেন্ট। ভীষণ কিন্তু ভীষণ। তুই তো মানে যেহেতু পুনেতেও ছিলিস বা ব্যাঙ্গালোরেও ছিলিস, দুটো আলাদা স্টেট, আলাদা রকম একদম। ব্যাপার, ওখানকার তাদের food লোকজন কিরকম ফুডি হয়? তাদের ফুড হ্যাবিটটাও পুরো আলাদা, আর আমি ছিলাম অনেকদিন আগে, তো সেক্ষেত্রে মানে তখন যেরকম দেখতাম আমি যখন ব্যাঙ্গালোরে ছিলাম তখন মানে তাদের মানে অতটা ডেভেলপ হয়নি। এখন যেমন মানে শুধু মানে সুইগি জোম্যাটো কেন, হাজার হাজার অ্যাপ আছে, তাদের হাজার হাজার খাবার ডেলিভারি করা আছে, হাজার হাজার দোকান আছে। মানে ইভেন তারা যদি জানে যে মানে আমি বাঙালি, ওখানে গিয়ে থাকছি, তারা আমার মতো করে রান্না করে
পাঠিয়ে দেবে, এরকম আচ্ছা অপশনও আছে আচ্ছা যেসব জায়গায়। কিন্তু আমি যে সময় ছিলাম সে সময় এত কিছু অপশন ছিল না, তো খুব রেয়ার ওই মানে আমরা কিছু পেতাম আর নিজেরাই বানিয়ে নিতাম। নিজেরা রান্না করতিস? হ্যাঁ মানে ওই রুটি ভেন্ডি ভাজা, না তো রুটি আলু ভাজা, না তো খিচুড়ি তো সব জায়গায় আর সব চালে ডালে সেদ্ধ করে? হ্যাঁ, সেদ্ধ করে এইরকম ওরকম করে। ঠিক- আর যদি খেতে ইচ্ছে করে উইকেন্ডে ছুটি থাকতো তখন কোনো মলে চলে যেতাম বা কোথাও ভালো মানে কোনো এমনি মাছ রেস্টুরেন্টে। মাংস এনে রান্না করা? টু বি অনেস্ট ওখানকার মাছ খেয়ে মন ভরবে না প্রথম কথা, আর আমি যেহেতু একটু খাবার নিয়ে খুব মানে সিলেক্টিভ, তো আমার তো একদমই ওখানকার মাছ কেন, ওখানে মানে মাটন পর্যন্ত আমি খেতাম না, বিকজ ওখানে যদি আমি কোনো কুকড মাটন মানে দোকান থেকে রান্না করা মাটন অর্ডার হুম, করতাম, সেটা হুম। এমনই একটা তাদের স্টাইলে আসতো, হুম, হুম। সেটা আমার একদম ভালো প্রচন্ড লাগতো না। ঝাল ঝাল হতো তাই তো? আর ঝাল, একদম ঝাল খেতে তারপর পারে না। সবে থেকে কারি পাতা, হুম। যাই হোক ওদের দোকান তো আমার অতটা ইয়ে হতো না। হ্যাঁ, পুনের খাবারটা একটু আলাদা টাইপের, পুনের হুম। লোকেরা খুব ঝাল দেয়, ভীষণ খাবারে ঝাল দেয়, খুব হুম। স্পাইসি খাবার বানায়, খুব মানে নর্মাল যদি মাংসের ঝোলও নেওয়া হয় তাতে এত ঝাল দেবে, মানে এত স্পাইস দেবে। তো সেখানে সেটাও আবার একটু বেশি, হুম। মানে সাউথ ইন্ডিয়া আর ওয়েস্ট ইন্ডিয়া মানে এদের খাবারটা একদমই আলাদা। তো দুটো জায়গা থেকেই মানে আমার অনেক কিছু শিক্ষা হয়েছে। তবে তখন আমি মনকে বুঝিয়ে নিয়েছি যে না, এখানে আমি আমার মনের মতো কিছু পাবো না, কারোর উপর রাগও দেখাতে পারবো না। তো আমাকে নিজেরটা নিজেই জোগাড় করে নিতে হবে। তো যা হোক করে আমরা ম্যানেজ করে বাইরে থাকি। এবার ধর বাইরে থাকা থেকে আমার যেটা মানে মনে হচ্ছে সেটা হচ্ছে যে তুই প্রচন্ড ঘুরতে ভালোবাসিস। অবশ্যই। তোর আর আমার মানে বন্ডিং এর একটা বড় পার্ট হচ্ছে ঘোরা, বিকজ উই বোথ লাভ টু ট্রাভেল। এবং আমরা যেখানেই যাই সেখানকার খাবার খেতেও প্রচন্ড ভালোবাসি, মানে লোকাল ফুড গুলো ট্রাই করতেও খুব ভালোবাসি। তুই বেড়াতে যাচ্ছিস তো অনেক ছোট থেকেই, বেশ মানে অনেক। আমি প্রথম বেড়াতে গেছিলাম হচ্ছে আমার তখন 2 বছর বয়স। হুম। লোকের মুখে 2 বছর না তারও আগে, হুম। 1 বছর কি সামথিং 1.5 বছর হবে। তো এটা আমার মা বাবার মুখে বা জেঠু জেঠিমার মুখেই শোনা, আমার তত মনে নেই। আমি পুরী দিয়ে শুরু হয়েছিল, তারপর সিমলা, কুলু, মানালি এগুলো সব পরপর হুম। পরপর হতো। তখন আমরা ঘুরতে যেতাম। তো পুরো আর গেলে পুরো ফ্যামিলি আমরা যেতাম। আমরা জয়েন্ট ফ্যামিলি। আমার বাবা, মা, জেঠু, জেঠি আর 2 দিদি সবাই একসাথে থাকতাম তখন। তো মানে সবাই একসাথে ঘুরতে যেতাম। অনেক ছোট থেকেই যেতাম তো। এবার ধর ঘুরতে যাওয়ার সাথে খাওয়াটা কিন্তু ভীষণভাবে রিলেটেড। ভীষণ। মানে আমরা যেহেতু, আমি আবারও ওই বাঙালি কথাটাই বলবো, বাঙালি যেখানে যায় মানে খাওয়াটা কিন্তু বাঙালির ভেতর থেকে বার করে দেওয়া যাবে না। একদমই না। আমি ইনফ্যাক্ট এত ঘুরেছি, এত ট্রাভেল করেছি, এত ধরনের লোকের সাথে ঘুরেছি, মানে নন বেঙ্গলিতে দেখেছি ওরা একটু ওই ভুজিয়ার সাথে কিছুটা খেয়ে নিলে ওদের হয়ে গেল, ওদের কিছু না, কিন্তু আমাদের একটু মানে একটু আমাদের ডাল ভাত দিল ওতে আমাদের তো কোনোদিনই মানে সন্তুষ্টি হয় না। তোর একদমই না। তো হয়ই না, ছেড়ে দে। বাট তোকে আমি যেটা দেখেছি যখন বেড়াতে যাস, আমরা যবে থেকে একসাথে ট্রাভেল করা শুরু করেছি, তখন আমি বেড়াতে গেলে তোকে একটা অন্যরকমই অনিন্দ দেখি, মানে যার হ্যাঁ মানে ঠিক আছে যা আছে খেয়ে নিলাম, মানে কোনো ব্যাপার না। এইটাকে কিভাবে অ্যাডজাস্ট করিস আচ্ছা, তুই? এই প্রসঙ্গে আমার একটা ছোট্ট গল্প বলার আছে। হুম। সেটা হচ্ছে আমার তখন আমি ক্লাস 5 এ পড়ি। আমরা সিমলা, কুলু, মানালিতে গেছিলাম পুরো ফ্যামিলি। তো আমরা আমাদের ফ্যামিলিতে মোটামুটি সবাই খেতে একটু আধটু একটু ভালোই না, বাসে। খুব মানে আমার ভালোবাসে। মা তো ভীষণ ফুডি, আমার থেকেই আমার ব্যাপারটা এসেছে। আমার বাবা খুব সিলেক্টিভ খাবার খেত। বাবা অত ফুডি ছিল না। বাট হ্যাঁ, কিছু জিনিস খুব পছন্দ করতো। তো আমরা সিমলা, কুলু, মানালিতে যাওয়ার পথে, সিমলা থেকে মানালি যাওয়ার পথে কুলুতে ওরা স্টপ দিত। এইরকম ভাবেই তখন সিস্টেম ছিল আরকি। মানে বাসে করে যাওয়া, একটা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস বুক করা তখনকার দিনে আরকি। মানে আমার ক্লাস 5 মানে অনেকটাই 90s এ। তো তখন একটা জায়গায় বাস অনেকটা সময়ের জন্য দাঁড়িয়ে যায়। তো তার ড্রাইভারের কিছু শরীর খারাপ হয়েছিল, তো ড্রাইভার রেস্ট নিচ্ছিল। তো মানে সেখানে আমাদের বাসটা প্রায় কিছু না হলেও 4 থেকে 5 ঘন্টা ওয়েট করে। তো ওইখানে আমার একটা এক্সপেরিয়েন্স হয়েছিল, মানে আমি তখন ছোট। তখন আমি দেখছি যে আমার জেঠু পেপসি, তখন এই কাঁচের শিশিতে পেপসি যেটা হতো, পেপসি দিয়ে রুটি খাচ্ছে। তো আমি ওকে ওটা অনেকবার বলেছি, যেটা আমি কোনোদিন আগে দেখিনি। রুটিটাকে রোল করেছে, রোল করে রুটিটা খাচ্ছে আর পেপসি খাচ্ছে। সে অনেক ছোট তখন। আমার তখন মানে দেখে প্রথমে মনে হচ্ছিল আচ্ছা ঠিক আছে, এইভাবেও খাওয়া যায়, আমি কোনোদিন ট্রাই করে আমি পারবো না বাকি কথা। ঠিক আছে। কিন্তু যেটা হয়, সত্যিকারের যেটা হয়, মানে এটা আমি জাস্ট একটা মানে খাওয়া দাওয়ার ঘোরার গল্প প্রসঙ্গে বললাম। বাট যেটা আমার হয় সেটা হচ্ছে আমি যখন পাহাড়ে যাই আমি তখন ফোকাস করি ঘোরা। আর আমি যে সিনারি দেখছি, যে জায়গাটাতে আছি, সেই জায়গাটার সামনে দাঁড়িয়ে আমার তখন খাওয়াটাকে সেকেন্ডারি মনে হয়। আমি এত বড় ফুডি হয়েও বলছি, তখন আমার মনে হয় না যে আমাকে এখন মানে ভাত, মাংস, মাছ, মানে আমার ফ্রাইড রাইস, চিলি চিকেন, ম্যাগি, ঠিক আছে, একটু ভাত, ডাল, একটা ডিম ভাজা যদি দেয়, না দিলেও চলবে, কোনো অসুবিধা নেই।
আমার তখন ইম্পর্টেন্ট হচ্ছে আমার এই জায়গাটা দেখা কমপ্লিট, আমি নেক্সট কোথায় যাব আর কতক্ষণ লাগবে যেতে, যাবার সেই রাস্তাটাতে আমি কি কি জিনিস দেখবো, কোথায় কোথায় দাঁড়িয়ে আমি মানে সেই জিনিসগুলো দেখবো যেগুলো আমি অন্য কোথাও দাঁড়িয়ে দেখতে পাই না। আমি একটু পাহাড় প্রেমী, আর পাহাড় মানে আমার কাছে মনে হয় হিমাচল, মানে দুজনেই আমাদের ভালোবাসার শুরুটা ওইখান থেকেই হয়েছিল। তো হিমাচল মানে বলতেই যেটা বোঝায় মানে মানে পাহাড়ের বড় ভার্সন, ঠিক আছে। মানে যখন যাই না তখন তখন ওই যে তুই বললি না, তখন খাবার বিশ্বাস মানে করো তোমরা, মানে আমি খাবার না হলেও চলে, মানে এরকমও হয়েছে যে আমি লাঞ্চ স্কিপ করে দিয়েছি, মানে আমার ভুলেই গেছি যে আমার লাঞ্চ করা হয়নি, একটা স্নিকার হয়তো খেয়েছি ট্রাভেলের সময়, দ্যাটস ইট, আর কিছু দরকার লাগেনি। কারণ আমি যা দেখছি, যা ফিল করছি, যেসব জায়গা গেছি, যেসব জায়গা অব্দি পৌঁছতে পেরেছি, এখানে অনেক মানুষ হয়তো যেতে পারে না। ট্রু, কারণ ঠিক আছে। আমরা তো ইউজুয়াল জায়গাতে ঘুরি না, আমরা একটু Exactly. অফবিট ঘুরি। আর তখন খাওয়া দাওয়া গুলো এরকমও, মানে আমাদের লাস্ট ইয়ার আমরা যখন জান্সকার গেছিলাম, আর Exactly. মনে আছে আমরা একদিনকে দুপুরবেলা কেক আর বিস্কুটই খেয়েছিলাম, আর কোনো খাবার আমরা পাইনি। কিন্তু তখনও আমি দেখেছিলাম খুব ধৈর্য ধরে, আমি কিন্তু রেগে যাচ্ছি যে খিদে পাচ্ছে, কিন্তু আমি ওকে দেখেছিলাম চুপ করে বসে আছে, হ্যাঁ ঠিক আছে বিকালবেলা পৌঁছে যাব, চা খেয়ে নেবো। কিন্তু পাহাড়ের চা, তুই বল, তুই কিন্তু কলকাতায় দুধ চা খাস না, না, পাহাড়ে কিন্তু গেলে পাহাড়ে শুধু গেলে দুধ দুধ চা। চা। হ্যাঁ, আমার একটা জিনিস ইদানিং মানে লাস্ট দুটো তিনটে ট্রিপে প্রবলেম হচ্ছিল, পাহাড়ের গিয়ে দুধ চাতে একটু বেশি মিষ্টি থাকে, হিমাচলের চাতে মানে ওরা একটু বেশি মিষ্টি খায় আর কি, মানে ওদেরকে বলে দিতে হয় যে ফিকি চায় আমার দরকার, হ্যাঁ, ফিকি নয়তো চা। ফিকি চা যদি না বলি তাহলে ওরা যদি চিনি ছাড়াও তুমি বলো যে চা চিনি ছাড়া দাও, তাহলেও ওরা যেটা দেবে সেটা প্রচন্ড চিনি, মানে আমাদের জন্য আর কি। তো আমি একটু চায়ে চিনিটা খাই না। তো হ্যাঁ, হিমাচলে গেলে অবশ্যই দুধ চা খাই, তবে আমাকে গিয়ে বলে দিতে হয় যে ফিকি চা খাবো। তুই তো হিমাচল তো আমি ছাড়, হিমাচল তো অনেক আমরা ঘুরেছি। হিমাচলে পাহাড় ছাড়া আমার মনে হয় খাবার নিয়ে খুব একটা ফ্যান্সি কিছু করার জায়গা থাকে না। বাট তুই প্রচুরবার গোয়া গেছিস, হ্যাঁ গেছি। গোয়াতে প্রচুর ধরনের খাবার খেয়েছিস। গোয়াতে ছেলেরা কেন যায় সেটা নিয়ে আমি পরে কথা বলবো, এখন কিছু বলছি না। কিন্তু তুই গোয়াতে গিয়ে তো প্রচুর ধরনের খাবার খেয়েছিস। তো গোয়া থেকে আমি আরেকটা সুন্দর মানে খেয়েছি, যেটা ভিন্ডালু বলে, যেটা ভিন্ডালু অ্যাকচুয়ালি হয় পর্কের। তো সেটা আমি জানতে পেরেছি গোয়া থেকে গিয়ে, কারণ ওরা পর্কের ভিন্ডালু প্রচন্ড ভালো বানায়, আর প্রায় অলমোস্ট প্রত্যেকটা দোকানে পর্ক আর চিকেনের ভিন্ডালু ওরা বিক্রি করে, সেটা প্রচন্ড টেস্টি। অ্যাকচুয়ালি ভিন্ডালুটা কি বলতো গোয়ান ডিশ। এবার সে কারণে যেমন আমরা বাড়িতে তোর মানে বাঙালি বাড়িতে মাছের কালিয়া বা মাটনের ঝোল বা মাটন কষা, যেটা হচ্ছে প্রত্যেকটা বাড়ি প্রত্যেকটা রেস্টুরেন্টে তুই পাবি, ওদের ওখানে ভিন্ডালুটা হচ্ছে একদম ওই গোয়ান ডিশ। তো ওরা খুব ভিন্ডালুটা পছন্দ করে। মানে গোয়াতে আমি যেরকম মাছ মাংস খেয়েছি, মানে একটা সার্টেন টাইমের কথা বলছি, যে সময় আমার মানে অত মানে কিছু একটা কারণে প্রচুর খরচাপাতি হয়ে গেছিল, তো হাতে টাকা ছিল না। সেই সময় আমরা মানে আমার যারা যারা বন্ধুরা এই ভিডিওটা দেখছে তারা জানে, আমরা পনির দিয়ে ভাতও খেয়েছি, ঠিক আছে। মানে গোয়াতে রান্না সত্যি খুব ভালো, অলমোস্ট প্রত্যেকটা না, রেস্টুরেন্ট। একটা কথা আমি বলি, অনেকেই ভাবে পনির দিয়ে ভাতটা খুব লাক্সারি ব্যাপার, কিন্তু ওদের জন্য একদমই নয়। মানে ওরা পনির দিয়ে ভাত খাচ্ছে, মানে ও যে বন্ধুদের কথা বলছে, মানে তারা পনির দিয়ে ভাত খাচ্ছে, মানে হচ্ছে ভাবতে হবে খুবই দুর্দিন। মানে সত্যি খুব খারাপ অবস্থা, মানে আমাদের কাছে কিছু নেই, দেওয়ালে পিঠ থেকে গেছে, আজকে আমাকে পনির দিয়ে ভাত খেতে হবে, নয়তো মানে আগামী দিনগুলো কিছু খেতে পাবো না, সেই অবস্থা হয়েছিল। সেটা আজ থেকে প্রায় 12-13 বছর আগের কথা। আচ্ছা, গোয়া তো হলো, তুই তো ব্যাংকক পাটায়াও গেছিস। না, ব্যাংকক পাটায়া যাইনি, আমি ফুকেট গেছি। ফুকেট গেছিস, সরি। হ্যাঁ, তো ফুকেটে খাওয়া দাওয়া কিরকম ছিল? ফুকেটের খাওয়া দাওয়া টু বি অনেস্ট, আমরা অফিস ট্রিপে গেছিলাম, আর আমাদের এই অফিসের এত মানে ইয়ে ছিল, তো আমাদের ওই যে হোটেলে খাবার প্ল্যান ছিল ওইখানেই খেতে হয়েছে। আমরা বাইরে গিয়ে আমি একদিন একটু সি ফুড ট্রাই করেছি, সি ফুড ভালো, সুন্দর, ওদের মাছের প্রিপারেশন খুব ভালো, তবে ওই একটা বেলাতেই আমি সুযোগ পেয়েছি খাবার, তো অত এক্সপ্লোর করতে পারি। হ্যাঁ, কিন্তু আমরা তো রিসেন্ট ইজিপ্ট ঘুরে এসেছি, মানে একটা ওয়ান্স ইন আ লাইফ টাইম এক্সপিরিয়েন্স। মিশর দেখা অন্য ব্যাপার, কিন্তু সেটাতে এখন যাচ্ছি না। কিন্তু মিশরের খাওয়া, সেটা কতটা এনজয় করেছিস? ফুডি তাদেরকে আমি সবাইকে বলবো যে একবার লিস্ট ইজিপ্টে ঘুরে আসার জন্য, বিকজ ওখানে নানা ধরনের খাবার শুধু পাওয়া যায় না। ওটা যেমন একটা ডেজার্ট প্লেস, ওখানে ওটার একটা সাইডও আছে যেটা হচ্ছে মেডিটেরিয়ান সি আর রেড সি যেটাকে বলে, তো সামুদ্রিক প্রচুর খাবার দাবার, প্রচুর মাছ নানা ধরনের, খুব ভালো। আর ওখানকার ফ্রুটস এত অপূর্ব, মানে আমি আমার লাইফে কোনোদিন এরকম ফ্রুটস, মানে যে লেবুটা আমরা এখানে খাই সেই লেবুটার যা টেস্ট, ওর থেকে সাইজে বড় লেবু
মানে চিনির মতো মিষ্টি, সব একটা থেকে স্ট্রবেরি। মজার ব্যাপার হচ্ছে স্ট্রবেরি, মানে স্ট্রবেরিটা খুব ফ্যান্সি লাগে। তো আমরা যখনই দোকান থেকে স্ট্রবেরি কিনি, স্ট্রবেরিটা টকই হয়, মানে ওটার মধ্যে চিনি দিয়ে মেশালে তবে সেটাকে খাওয়া যায়, বা স্মুদি করে খেলেও কেউ, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আমি ইজিপ্টে গিয়ে প্রথম স্ট্রবেরি খেয়েছিলাম যেটা চিনির মতো মিষ্টি, এবং আমি অবাক হয়ে গেছিলাম যে আমি ইনফ্যাক্ট ওদের জিজ্ঞাসা করেছিলাম যে এটার মধ্যে কিছু দেওয়া আছে না, এটা মানে ফ্রেশ স্ট্রবেরি? ওরা বলছে না, এটা ফ্রেশ। আমি বললাম, মিষ্টি কি করে? বলে এখানকার স্ট্রবেরি খুব মিষ্টি হয়, অপূর্ব ফল। মানে শুধু ফ্রুটস, আমি ফিশ এইসবের কথা বলছি না, ওরা ব্রেড বানায় সকালবেলা। Yes. আমরা ভোরবেলা ওদের একটা বাজার ঘুরতে বেরিয়েছিলাম, হুম, যেটা হুম। আসফান বলে একটা জায়গা আছে। আমরা হুম। দুজন অনেক ভোরবেলা পৌঁছে গেছিলাম, তো আমরা পুরো ওদের লোকাল মার্কেটটা ঘুরেছিলাম। তো হুম। ওইখানে ওরা ব্রেড বানাচ্ছে, তার ভিডিও আমরা হুম, করে হুম, নিয়ে হুম, এসেছিলাম অ্যাকচুয়ালি। মানে সেই ব্রেডটা যদি এমনিও মানুষ খায় না, হুম। মুখে দিলে না মানে মোমের মতো গলে যায়। এত ভালো, আমি- মানে এত ধরনের পাউরুটি পাওয়া যায়। Exactly. মানে আমরা তো জেনারেলি বাড়িতে পাউরুটিটা ভাবি আবার আজকে ব্রেড খেতে হবে, কিন্তু ওখানে আমরা এত ব্রেড খেয়েছি, সত্যি এত ধরনের। শুধু ব্রেড না, মানে চিজ, cheese, মানে হ্যাঁ। এত ধরনের চিজ খেয়েছি, মানে কল্পনার বাইরে যে এত ধরনের চিজ হতে পারে, এটা জানতামই না, সত্যি কথা বলতে। খুব খাওয়ার ভালো জন্য খেয়েছি। ফুডি লোকেদের জন্য স্বর্গ, খাওয়ার জন্য স্বর্গ। ঘোরা তো মানে কিছু বলার নেই, ইজিপ্টে গিয়ে মানে সেটা হুম। আলাদাই এক্সপিরিয়েন্স, বাট খাওয়া মানে টু গুড, টু গুড। আর ওইটা বল, ওই আমরা যে সাওয়ারমা খেয়েছিলাম। হ্যাঁ, শোয়ারমা যেটা আমরা এখানে খাই সেটার যে টেস্ট এক রকমের, এবার ওদের ওখানকার শোয়ারমার টেস্ট, আমি ভাবছিলাম যে ওদের ওখানে শোয়ারমা আমাদের নাও ভালো লাগতে পারে। যেরকম আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই খাবার ব্যাপারে, যখন আমি এত কিছু বলছি, আমরা কলকাতায় যে ধোসাটা খাই, আমরা চেন্নাইয়ে গিয়ে যে ধোসাটা খাই, দুটোর মধ্যে আকাশ আর পাতাল তফাৎ। চেন্নাই হচ্ছে ধোসার মেন জায়গা, তো ওখানকার ধোসা আপনাদের কেমন লাগে জানি না, বাট আমি খেতে পারি না, ঠিক আছে। বাট আমাকে কলকাতার ধোসা দিলে ঠিক আছে, আমি সাউথ ইন্ডিয়ান ফুড অত ভালোবাসি না, বাট আমি খেয়ে নিতে পারবো। আমি সেই পার্সপেক্টিভেই ভেবেছিলাম যে আমি ওখানে শওয়ারমা খাবো, এবার কিরকম লাগবে। বাট আমাকে যখন দিয়েছে, সেটা যখন আমি খেয়েছি, মানে ইটস মানে অসাম, মানে আমার ওরা কিছু না বলার অ্যাকচুয়ালি নেই। ক্রেপ করে দেয়। এক্স্যাক্টলি, আমরা যেরকম এখানে খাই, ব্যাপারটা একদমই সেরকম না, মানে ওরা একটা ক্রেপ করে দেয়, ভীষণ ভালো। আর ওরা যে ভেতরে ওই যে তো সস গুলো দেয়, সস একটা দেয় আর চাটনি সব টাইপের ফ্রেশ, দেয়, আর ভীষণ ভালো। প্রচন্ড সুন্দর চিকেন মিহি করে, মানে চিকেন নিলে চিকেন ফালাফাল যদি নিতে চায় কেউ, তাহলে সেটা ভেজের মধ্যে মধ্যে মানে প্রচন্ড ভালো। আমি ভেজ খাবার অত মানে খাই না, ও জানে তো, বাট মানে টু গুড, মানে খাবার নিয়ে ইজিপ্টের মানে আমার ভীষণ ভালো এক্সপিরিয়েন্স। ইনফ্যাক্ট তোর মনে আছে আমরা সেই কায়রোতে একদিনকে রাত্রিবেলা বার্গার খেলাম? হ্যাঁ, ওদের লোকালে একটা দোকানে, আমরা যেরকম এখানে ম্যাকডি বার্গার বা নানা ধরনের বড় বড় ব্র্যান্ড আছে যে যারা বার্গার বিক্রি করে, বাট ওদের ওখানে একটা লোকাল দোকান, সেখানে আমাদের ওই যে ড্রাইভার ছিলেন, তিনি আমাদেরকে নিয়ে গেছিলেন যে আমি আজকে আপনাদের এই আমাদের লোকাল বার্গার খাওয়াচ্ছি। সেই বার্গার খেয়ে আমরা পরের দিন আবার গেছি, মানে Burger নিতে। মানে সে বার্গার একটা খেয়েছি, প্যাক করে নিয়ে এসেছি হোটেলে খাবো বলে, পরের দিন রাত্রে আবার গেছি যে ভাই তুমি আমাদেরকে কালকের দোকানে নিয়ে চলো, আমি আবার একটা যে বার্গারটা আমি কালকে খাইনি একটা দেখে রেখেছিলাম, ওই বার্গারটা পরের দিন গিয়ে খেয়েছি। ইনফ্যাক্ট আমি যখন ইজিপ্ট নিয়ে কথাই হচ্ছে, আমি একটা জিনিস মানে একটু চাইবো তুই বল, সেটা হচ্ছে যে আমরা যে কায়রো থেকে যেদিনকে আসওয়ান গেলাম, আমাদের যে আচ্ছা। ট্রেন জার্নিটা তো অসাধারণ, মানে কি বলবো, আমাদের একটা কূপের মতো দেওয়া হয়েছিল, মানে ইটস লাইক আ 1 BHK ফ্ল্যাট, ছোট্ট হ্যাঁ, একটা হ্যাঁ। কূপ, ওর মধ্যেই মানে ওয়াশরুম ওয়াশরুম সবকিছু রয়েছে, ওর মধ্যেই দুটো ইয়ে করা আছে। তো সুপারফাস্ট এক্সপ্রেস, তো আমরা রাত্রিবেলা ওই 7:30 8টার দিকে উঠি, আর আমাদের ভোরবেলা 6টার সময় আসফানে নামিয়ে দেওয়া হয়। সেই জার্নিটা হচ্ছে কায়রো টু আসফান। মানে এত সুন্দর ট্রেনের অভিজ্ঞতা, শুধু ট্রেন মানে পরিষ্কার পরিচ্ছন্নতা না, খাবার গুলো Yes. এত অসাধারণ, মানে জীবনে কোনোদিন ভাবতে পারিনি যে ট্রেনের মানে এত ভালো খাবার কেউ দিতে পারে। অ্যাকচুয়ালি কি হয়েছিল বলতো, আমাদের কোনো এক্সপেকটেশন ছিল না, সত্যি না, যেহেতু মানে আমাদের আসওয়ান যেতেই হতো, তো আমরা ফ্লাইটটাকে স্কিপ করেছিলাম বিকজ অফ আওয়ার বাজেট। আমরা ভেবেছিলাম ট্রেনেই যাব। তো অনেকেই বলেছিল যে ট্রেন জার্নিটা ভালো, বাট আমাদের কোনো এক্সপেকটেশন ছিল না। কিন্তু আমরা যেই মুহূর্তে ট্রেনে উঠলাম, এবং ওই যে কমফর্টটা এবং ওই যে খাবারটা ওরা দিয়েছিল না, ওই খাবারটা, কারণ আমাদের জেনারেলি মাথায় থাকে কি ট্রেনের খাবার, যেটা আমরা যে কোনো ইন্ডিয়ানরা আই গেস আমার সাথে রিলেট করতে পারবে, ট্রেনের খাবার মানেই হচ্ছে একটা বাজে খাবার, খাওয়া যায় না। কিন্তু আমরা এত ভালো খেয়েছিলাম। আমরা ইনফ্যাক্ট যখন ফিরছি ট্রেনে করে, আমরা ওয়েট করছিলাম আমরা কখন ট্রেনে উঠবো। এই ট্রেনের জার্নিটার জন্য এত মানে ভাবা আর যায় ওদের না, অপূর্ব। আতিথেয়তা এত ভালো, আর মানে খাবারের সাথে টেস্টের সাথে আরেকটা জিনিস খুব ম্যাটার করে আমাদের বাঙালিদের কাছে, যে মানুষ কিরকম ব্যবহার করছে, সেটা অনেকটা বেশি ইম্পর্টেন্ট। তো ওদের কাছ থেকে আমরা সেরকমই ব্যবহার পেয়েছি, খাবার তো কোনো তুলনা নেই, সেরকমই ব্যবহার পেয়েছি। মানে এত ভালো ট্রেন জার্নিটা, মানে আমি মানে লোকেদেরকে বলতে চাই যে যেন একবার যদি কেউ কোনোদিন মিশরের প্ল্যান করে বা ইজিপ্টের
কোনো জায়গার প্ল্যান করে তো একবার লিস্ট একটা রাইড যেন ট্রেনে অবশ্যই নেয়, but ওটা একটা এক্সপিরিয়েন্স, মানে মানুষের তো এক্সপিরিয়েন্সটাই আমরা কেন ঘুরছি, আমরা একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করছি যেটা আমাদের কাছে সারা জীবন থেকে যাবে। আমার মনে হয় একটা মানে যদি দুটো কেউ না চায়, অ্যাটলিস্ট একবার যাওয়াটা হোক বা আসাটা হোক একটু ট্রেনে, আমার মনে হয় যাওয়াটা সব থেকে ভালো। যাওয়াটা বেশি, তার কারণ হচ্ছে ওই মানে একটু ভোর হচ্ছে, আস্তে আস্তে যখন আমরা আসমানের দিকে ঢুকছি আর ওই মানে ট্রেন যাচ্ছে পাশ দিয়ে নীলনদ যাচ্ছে, মানে সবাই বুঝতেই পারবে যে আমরা আসমানে চলেছি, যেহেতু ক্রুজ গুলো আসমান থেকে ছাড়ে, নীলনদের ক্রুজ গুলো, তো প্যারালালি নীলনদ চলছে আর আমাদের ট্রেনও যাচ্ছে, একটা অদ্ভুত মানে কামিং ব্যাক টু ক্রুজ রাইড, মানে আমার মনে হয় ইজিপ্টের আমাদের সব থেকে সুন্দর যদি 3টে রাত আমরা কাটিয়ে থাকি সেটা ক্রুজে। মানে ক্রুজের যে অভিজ্ঞতাটা সেটা অপূর্ব, মানে ওই মানে ক্রুজটা যাচ্ছে নীল নদের উপর দিয়ে, আর আমাদের ডেকটা ছিল নিচে জলে, একদম জলের সাথে, জল যখন বেড়ে যাচ্ছে ডেকটার তলায় একদম তলায় চলে যাচ্ছে, মানে আমরা জলের একদম তলায়, তারপর জল যখন নেমে যাচ্ছে আমরা হাফ জলের উপরে হাফ জলের তলায়, অদ্ভুত সুন্দর অভিজ্ঞতা, প্রচন্ড ক্লিন, নিট অ্যান্ড ক্লিন, আমাদেরকে মানে 5 স্টার ফেসিলিটি, খাবার তো মানে তুলনা হয় না। আর মানে খাবারটার জন্যই মনে হয় তোর আরো বেশি, মানে যেহেতু ওই ক্রুজে থাকলে কি হয় ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার একটা হাই টি সবকিছু ইনক্লুড থাকে। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে মানে আমি এট এ টাইম অনেক বেশি এখন আর খেতে পারি না, টু বি অনেস্ট। তো ব্রেকফাস্ট অত করার পরে লাঞ্চ ডিনার কি করে করব, এই যে ভাবনাটা আমার মধ্যে প্রথমে এসেছিল, যখন লাঞ্চ করতে গেছি তখন দেখি না আমার পেট খালি হয়ে গেছে, খিদে পেয়ে গেছে, মানে এতটাই সুন্দর ডাইজেস্ট হচ্ছে খাবারগুলো, ওখানকার জলটা মনে হয় এমন কিছু আছে জলের মধ্যে। তবে একটা কথা বলে রেখে, ইজিপ্টের জল ভীষণ কস্টলি, ভীষণই, মানে যারা কোনো মানে ইজিপ্টে যদি কেউ প্ল্যান করে থাকে আমার মনে হয় সবার আগে জল কেনার জন্য আলাদা করে টাকা নিয়ে যাবে না। জল আমি বলবো লোকাল যে কোনো বাজার থেকে জল 2 লিটার 3 লিটার ওখানে 2 লিটার হয় না, মানে 1.5 লিটারের জল পাওয়া যায়, আমি বলবো যে 2-3টে 1.5 লিটারের জল বাজার থেকে কিনে নেওয়া বেটার, বিকজ যেখানে আপনারা থাকবেন বা যেখানে মানে ক্রুজে যদি যান সেখানে জল প্রচন্ড এক্সপেন্সিভ, ইজিপ্টে জল খুব এক্সপেন্সিভ, আমি এটা দেখেছি। যাই হোক, ইজিপ্টের কথা অনেকক্ষণ হলো, হিমাচলের কথা, হিমাচল থেকে আমরা অ্যাকচুয়ালি কোথা থেকে শুরু করেছিলাম? আমরা শুরু করেছিলাম হচ্ছে গোয়া থেকে না, হিমাচল থেকে গোয়াতে আসলাম, হিমাচল থেকে গোয়া, সেখান থেকে থাইল্যান্ড গেলাম, তারপর ইজিপ্টে চলে এসেছি, আবার কলকাতায় চলে আসি, কামিং ব্যাক টু ক্যালকাটা। তোর যে শনিবার হলেই খেতে যেতে হবে কোথাও একটা, এই যে একটা নেশা, এটা কবে থেকে? এটা কবে থেকে মানে এটা লাস্ট 3-4 বছর ধরে এরকম হয়ে আছে যে শনিবারটা আমি চিট রাখি আর কি, মানে আমি বিশাল যে ফিটনেস ফ্রিক এরকম নয়, চিট মিল নেই আমাদের, হচ্ছে চিট ডে। হ্যাঁ, চিট ডে মানে মিল হলে যেমন একটা হবে, বা চিট ডে মানে সারাদিন খাচ্ছি। শনিবারটা আমি ওই আর বাড়ির খাবার ভালো লাগে না, ওই যাই খাই আমি রাত্রে বেশি মানে খাই না আর কি, কার্বোহাইড্রেটটা মানে কার্বসটা আমি অ্যাভয়েড করি। তো ওই শনিবার দিনটা আমার মনে হয় না যে আবার সেই স্টু খাবো বা আবার সেই রাত্রিবেলা কিছু একটা রুটি সবজি খাবো, তাই জন্য শনিবার দিনটা আমার মানে আমি আর ও দুজনেই ঠিক করে রেখেছি না, শনিবার দিনটা হ্যাঁ এটা ঠিক যে ওর আসার আগে থেকেই আমার শনিবারটা চিট হয়। তো ওই শনিবারটা টার্গেট এই জন্যই করি কারণ রোববার অফিস থাকে না, ছুটি থাকে, যদি কোনো গন্ডগোল হয় পরের দিন খেয়ে বাইরে, তো পরের দিন ব্যবস্থা মানে ঠিকঠাক হয়ে যাবে। এই যে তোর ধর আর একটা জিনিস আমার খুব জানতে ইচ্ছা করে, মানে আমি যবে থেকে ওর জীবনে এসেছি, ওই বিশাল একটা এন্ট্রি হয়েছে আমার যবে থেকে ওর লাইফে, তো আমি দেখেছি ওর সাথে এমন একটা মানুষ যে ওর সাথে পুরো কথা হয়তো বলে না, 9 মাসে 6 মাসে একবার কথা বলে, সে ওকে ফোন করে, ভাই আজকে একটা প্ল্যান হচ্ছে আমরা কোথাও খেতে যাব, কোথায় যাওয়া যায় বলতো, এরকম লোক থেকে শুরু করে যে ওকে খুব ভালোবাসে, খুব ক্লোজ ফ্রেন্ড, তারাও কোথাও খেতে যাওয়ার আগে ওর থেকে সাজেশন নেয়, মানে এরকম একটা দারুণ সুন্দর একটা ব্যাপার বানালি কি করে? ব্যাপারটা হচ্ছে কলকাতার ইঞ্জিনিয়ারিং কলেজে পড়েছি, বন্ধুরা সব লোকাল মানে কলকাতারই, তো প্রচুর কলেজের আফটার কলেজ আমরা এদিক ওদিক প্রচুর জায়গায় খেতাম। তো আমাদের যে সময় কলেজ ছিল সে সময় এত ক্যাফে কালচার ছিল না, মানে খুব নামি নামি কতগুলো রেস্টুরেন্ট ছিল, তাতে লিমিটেড কতগুলো খাবার ছিল। তারপর ওই যে আমরা রেস্টুরেন্ট হপিং বা ক্যাফে হপিং শুরু করেছি, ওটা থামাইনি, ঠিক আছে, ক্যাফের সংখ্যাও বেড়েছে, আমাদের ঘোরার ফ্রিকোয়েন্সিটাও বেড়েছে, তো নানা জায়গায় ঘুরে ঘুরে নানা ধরনের ডিশ খাওয়াটা আমার একটা মানে মাঝে মাঝে ইচ্ছে করতো যে নতুন কিছু ট্রাই করি, তো মাঝে মাঝেই বলতো যে চলো নতুন কিছু ট্রাই করি, তো করতাম, এই করতে করতে এমন একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে মোটামুটি। আর আমার খুব বাজে একটা নেশা আছে, সবার সামনেই বলি, আমি যখন যেখানে খেতে যাই সেখানে কোনো ডিশ নিলে তার ছবি তুলি, বাকি লোকেরা খিদেতে পেট মানে তাদের মানে আর পাচ্ছে না, বাট আমি তাদেরকে না খাওয়া যাবে না এখন, আমাকে ছবি তুলতে হবে, ছবি তুলে যেটা পোস্ট করবো
তারপর গিয়ে লোকেরা খাবে। তো সেই পোস্টে সেই যখন লোকেশন ট্যাগ করি তখন দেখতে পায় লোকেরা যে আমি মোটামুটি অলমোস্ট সারা কলকাতার এমন কোনো জায়গা বাকি নেই। তো তাই জন্য লোকেরা জানে যে এ তো সব জায়গায় যায়, একে জিজ্ঞেস করে নিশ্চয়ই বলতে পারবে। এবার তো ধর কলকাতায় তুই ধর যখন থেকে কলকাতায় তো আগে ব্যারাকপুরে থাকতিস, এবার ব্যারাকপুরে তো দাদা বৌদি বিরিয়ানি আমার খেয়ে বড় হয়েছিস। ছোটবেলাটা পুরোটাই ব্যারাকপুরে হ্যাঁ, কেটেছে। তখন এবার- ব্যারাকপুরে দাদা বৌদি আর এখন ব্যারাকপুরে দাদা বৌদি আমি মেলাতে পারি না। বাট তখন আমরা কাগজের থালায় খেতাম, ঠিক আছে? তখন এখন 7 তলা অত বড় তো হয়নি, ছোট্ট একটা দোকান ছিল, কাগজের থালায় খেতাম। তখন ওটাই আমাদের কাছে। আর বিরিয়ানি হচ্ছে আমাদের তখন অকেশনালি আসতো, মানে বিরিয়ানি মানে এই নয় যে আমি ডেইলি ব্যারাকপুরে থাকি বলে ডেইলি বিরিয়ানি খাচ্ছি, মানে বিরিয়ানি খাবো ওই হয়তো 2 মাসে 3 মাসে একবার, ঠিক আছে, দাদা বৌদিতেই খেলাম সেরকম। এখন কি, এখন তো অলিতে গলিতে বিরিয়ানির দোকান, এখন তো আর মানে আলাদা করে কিছু সেগ্রিগেশন করা। হ্যাঁ, কিন্তু এই যে ধর মানে তুই যখন ছোট ছিলিস বা কলেজে ধর পড়তিস তখনও তো খেতে যেতিস, এখনো হ্যাঁ, খেতে যাস। হ্যাঁ, অবশ্যই। এই যে পুরো কলকাতার যে রেস্টুরেন্ট কালচার, ক্যাফে কালচার তো চোখের সামনে প্রচন্ড চেঞ্জ হয়ে গেছে। প্রচন্ড। মানে তোর অভিজ্ঞতা কি এগুলো থেকে? আমার অভিজ্ঞতা হচ্ছে কিছু কিছু ক্যাফেজ আছে সত্যি খুব হিডেন জেম, যেগুলো বলা যায় গলিতে ছোট দোকান, সেইগুলো এত অপূর্ব খাবার বানায়, মানে অনেক বড় বড় ক্যাফেদেরকে টেক্কা দিয়ে ফেল করে দেবে, কিন্তু তারা একমাত্র প্রচারের অভাবে হয়তো কোথাও পিছিয়ে পড়ছে। আগে যেরকম কি আমি জানি, আমার কাছে এক্স নাম্বার অফ রেস্টুরেন্ট আছে, সেখানেই যেতে হবে খেতে গেলে, আর কোথাও যাওয়া যাবে না। এখন সেই অপশন নেই, এখন এন নাম্বার অফ অপশনস আমাদের কাছে আছে। যে যেরকম খাবার চায় সব ধরনের খাবার কলকাতায় অ্যাভেলেবেল। তো আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে যত নতুন ক্যাফে হোক না কেন, খাবারের কোয়ালিটিটা যেন সবাই মেনটেন করে, এটা আমার মানে ফার্স্ট ক্রাইটেরিয়া হবে। আর আমি যে কোনো জায়গায় গেলে ওই কোয়ালিটিটা যদি ঠিক না থাকে, মানে যে বাসি খাবার দেওয়া, মানে এই সব জিনিসগুলো যদি হয়ে যায়, তাহলে সেইখানে একবার যদি কেউ খেয়ে মানে আমি ফিল করি যে না এটা আমার ঠিক লাগলো না, এটা বাসি ছিল বা সামথিং, এটা একটু পুরনো, তখন আমার আর সেকেন্ড টাইম ওখানে গিয়ে কিছু ট্রাই করার ইচ্ছে থাকে না। তো এরকম তো মানে ধর অনেক সময়ই হয় যে তোর চেনাশোনা দোকান, যেগুলো ধর আমাদের রিসেন্ট অনেকবার এরকম হয়েছে যে খুব চেনাশোনা দোকান, আমরা ওখান থেকেই খাই, কিন্তু খুবই ডিসঅ্যাপয়েন্ট হয়েছি। তারপর মনে হচ্ছে যে আবার অর্ডার করব, কিন্তু অর্ডার তো করেই ফেলি। তো এটা তো হয়ে যায়, মানে বাচ্চাবেলা থেকে একটা দোকানে খাচ্ছি, সেই দোকানে 2 দিন খাবার বাজে দিয়েছে বা বাসি দিয়েছে, তো ঠিক আছে হতেই পারে, ছেড়ে দাও, চেনাশোনা দোকান তো। আবার একবার অর্ডার করলাম তখন আবার সব ঠিক আছে। তো হ্যাঁ, এই 1-2টো এক্সেপশন মানে হতেই পারে, আমার ক্ষেত্রেও হয় সেটা। আর তুই তোর মধ্যে একটা জিনিস যেটা আছে সেটা হচ্ছে, আমি এই জায়গাটাতে প্রচন্ড লাকি, সেটা হচ্ছে যে আমার বর প্রত্যেক শনিবার সকালবেলা 6:30টায় ঘুম থেকে উঠে বাজার করতে যায়, প্রচন্ড গুছিয়ে সুন্দর বাজার করে 2 ঘন্টা ধরে, তারপর বাড়ি আসে। মানে বাজার করতে অসম্ভব ভালোবাসে। এটা অ্যাকচুয়ালি ছোটবেলা থেকে শিখেছি, বিকজ আমাকে বাবা বাজারে নিয়ে যেত, বাবার সাথেই আমার বাজার যাওয়া। আমার জেঠু খুব ভালো বাজার করতেন, এখনো করেন। আর জেঠু মানে আমাদের পরিবারের সব থেকে, মানে সবাই বলেন যে মাছ, যেটা ফ্রেশ মাছ, সবসময় আমার জেঠু এত ভালো। আর ওইগুলো চিনেছি আমি ছোটবেলা থেকে বাবা আর জেঠুর বাজার করা দেখে। মানে ফ্রেশ মাছ বুঝিস কি করে? মানে কানকো দেখে। কানকো দেখে। আচ্ছা। এবার সবসময় সেটা কানকো হয় না। ইলিশ মাছ যেরকম গাঢ়, মানে অনেক সময় হলদে বেশি হলে সেটাকে বেশি ফ্রেশ বলে। কাতলা মাছ যদি কেউ কিনতে যায় তাহলে কানকো দেখে, যত লাল হবে তত ফ্রেশ। বাট সেটাও সবসময় ডিপেন্ড করে অনেক ক্ষেত্রে, জ্যান্ত মাছ বা মরা মাছ সেক্ষেত্রে আলাদা আলাদা হতে পারে। বাট এই পুরো ব্যাপারটা বাজার যেটা, মানে কোন সবজি কিরকম, কোন সবজি ফ্রেশ, কোনটা মানে বাসি অথচ কালার করে জল দিয়ে আমাদেরকে দেখাচ্ছে ফ্রেশ, এই জিনিসগুলো চিনেছি আমি সম্পূর্ণ আমার বাবা জেঠুর বাজার করা থেকে। ছোটবেলা থেকে ওদের সাথেই যেতাম, করতে করতে আমার অভ্যাসই হয়ে গেছে। মোটামুটি আজ 9 করে হলো 18 বছর আমি নিজেই বাজার করি সকালবেলা উঠে। আজকেও যেমন সকালবেলা, আজকে শনিবার বলে রেখে আমরা আজকে শুট করছি, আজকেও সকালবেলা ঘুম থেকে উঠে সুন্দর বাজার করে, বাজার গুছিয়ে রেখে আমরা কাজে এসেছি। এবং বাজার করতে ভীষণ ভালোবাসি। মানে ফলটাও বা বুঝিস কি করে রে? আমি তো এখনো অব্দি, আমি রান্না করতে পারলাম কিন্তু বাজার ভালো করতে পারি। ফল বোঝা ইজি তুলনামূলকভাবে, মানে ফলটা ফ্রেশ নাকি এটা পচা সেটা বোঝা ইজি রাদার দ্যান সবজি। সবজি বোঝাটা একটু টাফ, কারণ সবজিতে অনেক রকম কালার ইউজ করা হয়, জল ইউজ করে ওটাকে ফ্রেশ দেখানো হয়, তো ওটা অনেক সময় বোঝা যায় না। বাট মাছ, ফল এগুলো আমার মনে হয়, মানে আমি চিনে যাই। বাট এখন লোকেদেরকে মানে বোঝাতে গেলে তাকে অনেক মানে এক্সপ্লেনেশন দিতে হবে যে কি করে বুঝবে। আলাদা একটা এপিসোড করতে হবে যে কোনটা কতটা ফ্রেশ আপনারা কি করে বুঝবেন। আচ্ছা, তোকে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে তোকে এখন যেরকম লাগছে, তুই বছর 10
আগে 10 বছর কি 10 বছর আরো বেশি আরো বেশি আর একটু বেশি কলেজ টাইমে গোলু অনেক ছিলিস, হ্যাঁ। 95 কিলো ওজন ছিল। সেখান থেকে মানে এতটা খাবার দাবার খেয়ে এত কিছু এত বড় ফুডি হয়ে এই চেহারার রাজ তোমার কি? না না, এই চেহারার রাজ বলাটা ভুল, মানে আমার এখনো ওই মানে 80 কিলোর ওপরেই আছে, সেটা নয়। কিন্তু হ্যাঁ, মাঝে অনেকটা দিন আমি মানে আমার ইঞ্জিনিয়ারিং কমপ্লিট হওয়ার পর আমি সাউথ ইন্ডিয়াতে যখন জবের জন্য ছিলাম, তো ওইখানে আমার মেজর ওয়েট লসটা হয় ওই না food খেতে habit এ। পেয়ে? না খেতে পেয়ে বলা যায়। আর ওখানে একটু ওয়ার্কআউট শুরু করি, কারণ ভীষণ বাজেভাবে মোটা হয়ে গেছিলাম, তো তখন নানা রকমের রোগ, মানে আমি যেটা সব থেকে বেশি খেতে ভালোবাসি মাটন, যেটাকে আমার ছেড়ে দিতে হয়। হুম। তো লাইক ইউরিক অ্যাসিডের এই যে জন্য তুই এত মাটন খেতে ভালোবাসিস, এখন সত্যি কথা বলতে তুই একদমই মাটন খাস না ইউরিক অ্যাসিডের জন্য। কন্ট্রোল করতে পারিস ইজি, মানে খুব কষ্ট, বাট করতে হয়, but ও কারণ আমি কিন্তু জানি। না, আমি বলছি ও কিন্তু প্রচন্ডই কন্ট্রোল করতে পারে, মানে ও অ্যাপারেন্টলি আপনাদের শুনলে মনে হবে ভীষণ ফুডি। ইট ইজ ট্রু দ্যাট হি ইজ এক্সট্রিমলি ফুডি, বাট মানে ও যদি সোম থেকে শুক্রর খাওয়াটা কেউ দেখে, কেউ বলবে না ও ফুডি। মানে আমি ওই সোম থেকে শুক্রতে কোনো রকম এক্সপেরিমেন্টাল কিছু রাখতেই চাই না, বিকজ আমার ফার্স্ট অফ অল আমার মাথায় থাকে আমাকে কাজ করতে হবে, আর বেশি খেয়ে দিয়ে কাজ করা আমার পক্ষে সম্ভব না। বাঙালি ছেলে, বেশি খাওয়া মানেই ঘুম পেয়ে যাবে, তো কাজ আর হবে না। তো আমি ওই সবজির ওপরে থাকি, সবজি সেদ্ধ স্টু এর ওপরেই থাকি, আমি বেশি কিছু খাই না, টু বি অনেস্ট। সারা সপ্তাহে স্যাটারডে চিট ডে আর সানডেতে আমি একটু ভাত খাই। ভাত খাই। সানডে দুপুরে আমাদের বাড়ির মেনুটা একটু বলে দে। সানডে দুপুরে আমাদের হচ্ছে পেটেইন মেনু, যেখানে ম্যাক্সিমাম বাঙালি বাড়ির মেনু হয় মাংস ভাত, সেখানে আমাদের বাড়িতে হয় ডিম, আলু পোস্ত আর কিছু একটা ভাজা হলো, সেটা সকালবেলা, আর রাত্রিবেলা হচ্ছে মাংস। এই কি রুটি, হাঁসের ডিমটা বললি? হ্যাঁ মানে ডিম মানেই হাঁসের ডিম, হ্যাঁ। মানে মুরগির ডিম তো আমার বাড়িতে আমার হাঁসের মা ডিমের প্রচন্ড বেশ ঝাল। হাঁসের ডিম ঝাল আর ওই পোস্ত ভালোবাসে, আর ওইটা, আর রাত্রিবেলা রুটি মাংস অথবা ভাত মাংস যেটা হয়। হ্যাঁ, মানে পুরো ব্যাপারটা উল্টে যায় আর কি। Exactly. রবিবার দুপুরে মাংস ভাত কিন্তু হয় না, মানে পুরো না। একদম সেই আলু পোস্ত, পেঁয়াজ পোস্ত, মানে পোস্তর সব রকম কিছু হ্যাঁ। রবিবার দুপুরবেলা আমাদের বাড়িতে হয়। একদম। তা তুই মানে এত বছর যে বাইরে ছিলিস, সাউথ ইন্ডিয়াতে ছিলিস বা হোয়াট এভার, পুনেতে ছিলিস, তোর এই মানে এত সুন্দর এই দাড়ি গোফ, এই ঝুলপির, এটা কেন? ঝুলপিটা এটা হচ্ছে অনেকেই ব্যাপারটা কিন্তু হচ্ছে, আমাকে জিজ্ঞাসা হ্যাঁ এই করে। ঝুলপির ব্যাপারটা আমাকে অফিসেও জিজ্ঞেস করেছিল। ব্যাপারটা হচ্ছে ঋত্বিক রোশন কি আমি একটা সময় খুব মানে ফলো করতাম, খুব বড় ফ্যান ছিলাম আর কি কাওনা প্যারার সময়। ও কাওনা প্যারাতে এরকম এল শেপের ঝুলপি, ঋত্বিক তো হতে পারিনি, কার্তিক হয়ে গেছি, সেটা অন্য ব্যাপার। তো তখন থেকেই আমার এই এল শেপের ঝুলপি রাখা, এটা নিয়ে অনেকে আবার অনেক কিছু বলেছে। আমার অফিসে একজন বলেছে কি তুমি আরেকটু বড় রাখলে তুমি জিনের মতো দেখতে হবে। তো হ্যাঁ, ঠিকই বলেছে, জিনের মানে আমাদের কাছে মানে জিনের যেটা একটা স্ট্রাকচার আছে, সেখানে ঝুলপিটা এরকমই দেখায়। হ্যাঁ, আমাকে আমার বাড়িতে অনেকেই জিজ্ঞাসা করেছে যে আচ্ছা ও ওরকম গোফ তো নেই কিন্তু এরকম এটা কেন? আর না, ওটা ওর ভালো লাগে তাই। মানে মেয়েদেরকে যে কেউ প্রশ্ন করে তাদের লুকস নিয়ে, এটা কিন্তু নয়। ছেলেরা কিন্তু প্রতি পদে পদে ছেলেদের লুকস নিয়ে তাদেরকে প্রশ্নের সম্মুখীন কিন্তু হতে হয়। হয় কি? হয়তো বটেই, যেমন ঝুলপি নিয়ে তুই জিজ্ঞাসা করলি, সেরকম এইটা নিয়ে জিজ্ঞাসা করছো ভাই, এইটা ম্যাক্সিমাম লোকে জানে, বিকজ এটা দিল চাহতা হ্যায় আর আমির খানের স্টাইল। এটা তো সেই তবে থেকে আমি ওটা দেখে, তারপর থেকে যে ওইটা রাখা শুরু হয়েছে, তো ওটা চলছে, ওটা আর চেঞ্জ করিনি। এইগুলো ওই সময় সময় লোকেদের হ্যাঁ ঠিক আছে ভালো লাগছে, আমি একটু ট্রাই করে দেখি, ওইটা চলেই এসছে। তো ওটার জন্য আলাদা কিছু না। কখনো কখনো এরকম হয়েছে যে পুরো উড়িয়ে দিয়েছি সব। আমি তো ওটা দেখিনি কোনোদিন। না দেখলে দেখে বেটার, আমি নিজেই আয়নার সামনে দাঁড়াতে পারি না তারপর। এই যে তোর ধর যদি বডি শেমিং এর কথা বলি, বডি শেমিং তো মেয়েদের, মানে মেয়েরা ভীষণ ভোকাল। মেয়েদেরকে মোটা বলা হচ্ছে, রোগা বলা হচ্ছে, চুল কম, ফর্সা, কালো, মানে বিভিন্ন ধরনের মেয়েদের বডি শেমিং করা হয়। একটা অবজেক্ট মেয়েরা সবসময় আমাদের সোসাইটিতে, বা ছেলেরাও তো আই থিঙ্ক আমরা কিন্তু ছেলেদেরও বডি শেম করি। মানে তোর আমি তো শেমলেস, ঠিক আছে। আমার প্রথম কথা আমার বডি নেই, তাই আমি শেমলেস, ঠিক আছে। আমাকে যদি কেউ বলে যে মোটা হয়ে যাচ্ছিস, পেট বেড়ে যাচ্ছে, মাথায় চুল নেই, হ্যাঁ আমি জানি তো আমার নেই, কি করা যাবে, কোনো অসুবিধা নেই, সেটাতে আমার কোনো প্রবলেম হয় না। হ্যাঁ অনেকে এটা খুব মনে নিয়ে নেয় যে হ্যাঁ আমাকে মোটা বললো, বডি শেমিং করছে। হ্যাঁ, তো আমার মনে হয় কি ঠিক আছে, যে যেরকম বলেছে সেটা তার পার্সপেক্টিভে সে বলেছে, সবার সামনে ইনসাল্ট না করলেই হলো। যে সেটাকে খুব ক্যাজুয়ালি নিয়ে তাদেরকে মানে পাত্তা না দেওয়া, সেটা আমার মনে হয় বেস্ট অপশন। তুমি তোমার কনফিডেন্স নিয়ে নিজের লাইফে এগিয়ে চলো, কে কি বললো ডাজন্ট ম্যাটার। আচ্ছা, তুই তো এতক্ষণ আমাকে অনেক প্রশ্ন করলি, এবার আমি তোকে একটা প্রশ্ন করতে চাই। এটা হচ্ছে সবার তো এটা খুব জানতে ইচ্ছা করে যে ইউটিউব একটা ঝাঁচকচকে জীবন, ইউটিউব মানে একটা বিশাল বড় কিছু, মানে ইউটিউব মানে একটা ইউটিউবার মানে তার মানে বড় বড় গাড়ি, বিশাল বড় বড় 3-4টে বাড়ি থাকবে, ঠিক আছে, প্রচুর টাকা। তো তুই কত টাকা ইনকাম করিস, আর আমাকে কবে থেকে হাত খরচা দিবি?
আমি কত টাকা ইনকাম করি এটা এখন যদি বলি তাহলে যারা ভাবছে ইউটিউব করবে তারা আর করবে না, ভীষণ ডিমোটিভেটেড হয়ে যাবে, বলবে যে না তাহলে তো করা যাবে না। আর হাত খরচা ব্যাপারটা হলো যে মানে এটা একটা টার্ম আছে দেখবি যে ইওর মানি ইজ মাই মানি, মাই মানি ইজ মাই মানি। এটা কোথায় লেখা আছে? এটা আমি লিখেছি, ও আচ্ছা, ঠিক আছে? তাই জন্য ইওর মানি ইজ মাই মানি, মাই মানি ইজ মাই মানি। তো মাই এরকম মানি মাই করলে- মানি, মাই মানি মাই মানি। আচ্ছা, মানি মানে মানি মানি মানেই ইজ হানি মানি, আচ্ছা, মানি মানেই তুই। ইওর হানি আই এম মানি। ওকে, মানে Okay. আমার যে মানিটা সেটাও তোর, তোর হ্যাঁ। মানিটাও তোর। একদম একদম। আচ্ছা। তো হাত খরচা তো বড়দের কিসের দরকার? হ্যাঁ, তাই। বড়রা অফিস করবে করবে, বড়দের বহুদের হাত খরচা লাগে, তুই কবে থেকে দিবি হাত খরচা? না, ব্যাপারটা হচ্ছে মানে আমার হাতে কিছু থাকলে তবে তো তোকে দেবো খরচা করতে। তো ঠিক আছে, বুঝতে পেরেছি, মানে ঠিক আছে। হ্যাঁ বুঝতে পেরেছিস তো? হ্যাঁ, এর বাকিটা থেকে আমরা বেশি আর অফ কিছু ক্যামেরায় আলোচনা করবো, অন ক্যামেরা গুলো বললে খুব বিপদ হয়ে যাবে না? বাড়ির লোকজনও তো দেখছে, বিপদ হয়ে যাবে। হ্যাঁ আর একটা জিনিস যে এই এত মানে সুন্দর সুন্দর ছেলেরা ডিএম করছে, ঠিক আছে, কমেন্ট করছে, তো দেখা করতে চাইছে, তো সবাইকে বলে দিই যে আমি দেখা করতে নিয়ে যাব, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তোর সাথে অনেকক্ষণ আড্ডা মারলাম, এতক্ষণ আড্ডা বোধহয় এই মানে টক বক্স সিরিজের প্রথম কারোর সাথে এতক্ষণ আড্ডা মেরেছি। হ্যাঁ, মানে আমারও বসে বসে কোমর ব্যথা হয়ে গেছে। যাই হোক, ঠিক আছে, এবার তোর জন্য কতগুলো কোয়েশ্চেন্স আছে যেগুলো আমরা সবাইকেই করি, আচ্ছা, মজাদার কোয়েশ্চেন। বিশ্বাস করুন কোয়েশ্চেন গুলো কিন্তু ও জানে না, ওকে ইনস্ট্যান্ট কোয়েশ্চেন গুলো করবো, ইনস্ট্যান্ট আনসার দিতে হবে, সময় নেওয়া যাবে না, যেটাও পারবে আমি জানি, খুব ইজি কোয়েশ্চেন্স। ঠিক আছে, দেখা যাক, শুরু করি চেষ্টা তাহলে, করবো। হ্যাঁ, শুরু নিশ্চয়ই। করি। আচ্ছা তোকে প্রথম প্রশ্ন করি, যে প্রশ্নটা আমিও অনেক সময় যখন তোর সাথে ঝগড়া হয় তখন আমি ভাবি, ধর আমি একদিনের জন্য হারিয়ে গেছি, খুঁজে পাচ্ছিস না, তুই কি মিস করবি, আমাকে না আমি তোকে যে রাত্রেবেলার ডিনার বানিয়ে দিই ওটা? না, অবশ্যই তোকে মিস করবো, চেষ্টা করবো খুঁজে পাওয়ার, কোথায় তুই আছিস, ও আচ্ছা। ঠিক আছে। আর আমি জানি যে তুই যেখানেই থাকিস তোর ফোন অন থাকবে আর তুই ফোন ঘাটবি, তো খুঁজে পাওয়াটা খুব ইজি। এটা কোনো কথা হলো? না না, এটা তো খুবই, আমি তো এতদিন ধরে দেখছি, তো তোকে মানে হারিয়ে যাওয়া বলাটা ভুল হবে, কিছুক্ষণের জন্য তুই নেই, বাট কোনোভাবে যদি কন্ট্যাক্ট, ধর ফোন করছি, রিং তো হবেই, অবশ্য ফোন তো অন থাকবেই, তো তো ধর ফোন তুই তুলছিস না বা কোনো কারণেই হচ্ছে, তো কিছুক্ষণ দেখবো, তারপর যেখানে যোগাযোগ করার করবো, তো আলটিমেটলি পেয়ে যাবো। পেয়ে যাবি তুই তো, শুনে ভীষণ কনফিডেন্স হচ্ছিল। এইটা তো আমি আচ্ছা সেকেন্ড কোয়েশ্চেন করি, আমার কোনো একটা ফুড হ্যাবিট যেটা তুই ভালোবাসিস, আবার কোনো একটা ফুড হ্যাবিট যেটা তুই একদম পছন্দ করিস না। তোর একটা ফুড হ্যাবিট যেটা আমি অপছন্দটা বলি, যেটা হচ্ছে তুই ব্রেকফাস্ট করিস না, ঠিক আছে। এই ব্রেকফাস্ট স্কিপ করাটা শরীরের জন্য একদমই ভালো না, আমি সবাই একদম বলে। সকালে উঠে খেতে পারি সকালে না। উঠে ম্যাক্সিমাম লোকে মানে বেশি যে সব থেকে দিনের খাবারটা সেটা সকালেই খেতে হয়, যাই হোক আমি জ্ঞান দেবো না, বাট এটা আমি পছন্দ করি না, এক নম্বর। আর খুব ভালোবাসি ফুড হ্যাবিট যে তুই যেভাবে বিরিয়ানি খাস, ঠিক আছে, মানে আমিও তো বিরিয়ানি লাভার আর ও বিরিয়ানি লাভার, মানে ও বিরিয়ানিটা খায় এত ভালোবেসে, আর সব থেকে বেশি ভালো লাগে যেটা হচ্ছে বিরিয়ানিতে যাই খাক, ও চিকেন মাটন কিছু না খেলেও লাস্টে ডিমের কুসুমটা খেতে হবে তাকে, যে ডিমের কুসুম আগে খাবে না, ডিম মানে বিরিয়ানি শেষ, চিকেন শেষ, মানে মাটন খেলে মাটন শেষ, লাস্টে ডিমের কুসুম পড়ে রয়েছে, মানে এইটা আমি কাউকে দেখিনি আগে কোনোদিন, তো আমার এটা ভীষণ ভালো লাগে। মানে বলে রাখি, আমরা কিন্তু আজকে শুটের পর বিরিয়ানি খেতে যাবো। হ্যাঁ। বিরিয়ানিটা আমাদের লাইফে সব সময় কনস্ট্যান্ট, থাকবে। আর সবকিছু বদলে যেতে পারে, হ্যাঁ, সেটা ঠিক, বিরিয়ানি এবং পাহাড় কনস্ট্যান্ট। একদম। আচ্ছা এবার থার্ড কোয়েশ্চেন করি। হ্যাঁ, আমি প্রচুর ধরনের রান্না করি, হুম। বিভিন্ন ধরনের তোকে রান্না করে করে খাওয়াই, অনেক বছর ধরেই খাওয়াচ্ছি, বিয়ের পর বলে নয়। হুম। এরকম কোনো কিছু হয়েছে কোনোদিন, ধর আমি একটা কিছু রান্না করেছি, মানে তুই খুব প্রিটেন্ড করেছিস যে হ্যাঁ দারুণ হয়েছে, কিন্তু তোর সেই রান্নাটা মোটেও ভালো লাগেনি? হ্যাঁ, হয়েছে তো, কিন্তু আমি মুখের উপর বলতে পারি না, আমার খুব কষ্ট লাগে, এত কষ্ট করে আমার জন্য রান্না করেছে। অনেক সময় হয়েছে এক দুটো জিনিস এদিক ওদিক যেমন হতেই পারে, এখন বলবো অন ক্যামেরা যাই না, মানে অন ক্যামেরায় তো এখন কিছু বলবে না, তারপর ক্যামেরা বন্ধ হলে তারপর আমি অত আর ওটা কোনোদিন মানিয়েও দেবে না, আমি খেতে পারবো না। সেটা হচ্ছে দুদিন আগে মনে হয় একটা চিকেন স্টু করে দিয়েছিলি, তো সেটা যাই হোক, ঠিক আছে। রাতেরটা রাতের ওটা স্টুটা স্যুপ ছিল, স্যুপ ভাই, স্যুপ আর কি, তা ওকে আর রসুন খাবে না, আদা খাবে না, না, তা না, কি ঠিক করে আছে, স্যুপটা ভালো হবে? ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো সেটা তো আচ্ছা। বলা যায় না যে কি বাজে করলি, এত কষ্ট করে রান্না করে দিস। না না, খুব ভালো আছে। তাহলে কিন্তু মানে রাতে কি খাবি, আর কিছু করে দেবো? এই তো এটার জন্যই তো বলি, না না খুব ভালো হয়েছিল, বিশ্বাস করে আমি এত ভালো স্টুপ। আচ্ছা এবার নেক্সট কোয়েশ্চেনটা করি,
মানে আজকালকার ইন্টারনেটের যুগে দেখবি গ্রিন ফ্ল্যাগ এন্ড রেড ফ্ল্যাগ একটা খুব বড় ব্যাপার, মানে রেড আচ্ছা। ফ্ল্যাগ মানে হচ্ছে তুই খুব খারাপ, ওকে, গ্রিন ফ্ল্যাগ মানে হচ্ছে দারুণ ভালো ব্যাপার। তো এরকম ফুড রিলেটেড তো কিছু হতে পারে, তোর কাছে বিগেস্ট রেড ফ্ল্যাগ কি ফুড রিলেটেড? দেখ টু বি অনেস্ট রেড ফ্ল্যাগ গ্রিন ফ্ল্যাগটা আমি শুনিনি, আমি ওই স্কুইড গেমের রেড গেম ওই রেড লাইট গ্রিন লাইটটা শুনেছিলাম, বাট হ্যাঁ আমার কাছে একদম মানে আমি একদম খেতে ভালোবাসি না ফলের মধ্যে সবেদা, ঠিক আছে, হ্যাঁ। একদম পছন্দ করি না, ঠিক আছে, আর এই পোস্তর মধ্যে ঝিঙে, মানে ঝিঙে পোস্ত। ঝিঙে পোস্তর মধ্যে মানে ওই ব্যাপারটা ঝিঙেতে আমি পছন্দ, আলু পোস্ত is মানে কুল ঠিক আছে, বাট ঝিঙে পোস্ত আমি একদম একদম রেড না। ফ্ল্যাগ। আর মানে গ্রিন ফ্ল্যাগ তো চিকেনের যে কোনো আইটেম বা সব থেকে বেশি হচ্ছে ফিশ, আমি ফিশ মাছ মাছ খুব খেতে পছন্দ ভালোবাসি। করি। এবার তোকে নেক্সট কোয়েশ্চেন করি, ধর আমাদের লাইফে তো আমরা প্রচুর ধরনের মেমোরিজ ক্রিয়েট করি, তোর সাথে আমার অ্যাকর্ডিং টু ইউ বেস্ট ফুড মেমোরি কি আমাদের দুজনের? বেস্ট ফুড মেমোরি মানে আমরা কত খেতে গেছি এই মেমোরি জানতে হোয়াট এভার, মানে হোয়াট এভার, সেটা বাড়ি হোক বাইরে হোক, হোয়াট তাহলে এভার। অবভিয়াসলি ইজিপ্ট। ইজিপ্টের যে কোনো দিন। ইজিপ্টের মানে ক্রুজের খাবার আমরা দুজন একসাথে যখন লাঞ্চ করতে বসতাম বা ডিনার করতে বসতাম, ওটা তো ওয়ান অফ দ্য বেস্ট ফুড মেমোরি আমাদের কাছে। আর স্পিতি গেছিলাম যখন আমাদের ফার্স্ট ট্রিপ, তো সেখানে আমরা হিমালয়ান ক্যাফে বলে একটা ক্যাফেতে খেতে গেছিলাম, সেইটার একটা হট চকলেট ও খেয়েছিল, আমিও খেয়েছিলাম, আমাদের সাথে আমার বন্ধুরা সবাই ট্রাই করেছিলাম, মানে এখনো মুখে লেগে আছে। আমাদের ভাগ্যটা এতই খারাপ, আমরা ওই কাজা জায়গাটাতে সেকেন্ড দিন গিয়ে ওই দোকানটার খোলা পাইনি, কারণ বিকজ সেদিকে প্রচন্ড মানে ঝড়। স্নোফল হচ্ছিল, তাই জন্য দোকানটা বন্ধ রেখেছিল। বাট আমাদের ওইটা মানে ওই পাহাড়ের ওইরকম ঠান্ডার মধ্যে ওইরকম একটা হট চকলেট রুম, একটা ক্যাফে, এত সুন্দর ক্যাফে, মানে লোকেরা যদি কোনোদিন কাজা যায় আমি বলবো অবশ্যই হিমালয়ান ক্যাফেতে গিয়ে খেতে, অপূর্ব জাস্ট, ওইটা আমার একটা ওয়ান অফ দ্য বেস্ট। স্পিতিতে যে কোনো ফুড মেমোরি বা স্পিতি পুরোটাই খুব সুন্দর আমাদের একদমই। জন্য, কারণ ওটা খুব স্পেশাল ট্রিপ ছিল, মানে লাইফের অনেক কিছু স্পিতি থেকে একদম। চেঞ্জ হয়েছে। তো হ্যাঁ, নাইস, আই লাইক ইট। আচ্ছা, তোকে এবার সেকেন্ড লাস্ট কোয়েশ্চেন করি, এরপর লাস্ট একটা কোয়েশ্চেন করব, সেটা হচ্ছে যে সবারই ফুড হ্যাবিট আলাদা, তো কোনো উইয়ার্ড ফুড কম্বিনেশন আছে যেটা তুই খুব ভালোবাসিস, যেটা আমার কাছে বা যে কোনো লোকের কাছে খুব উইয়ার্ড হতে পারে? হ্যাঁ, আমি ছোটবেলায় যখন ক্লাস 11-12 পড়তাম তখন বাড়িতে কেউ না থাকলেই বলে দিলাম আজকে অন ক্যামেরা, মানে সবাই জেনে গেল ব্যাপারটা, বাড়িতে কেউ না থাকলেই আমার খুব মানে বদ অভ্যাস ছিল, আমার জমানো টাকা থেকে মাটন বিরিয়ানি অর্ডার করতাম চিলি চিকেন দিয়ে। কি? তো এটা আমি আমার মনে হয় না কেউ খায়, বাট আমার প্রচন্ড ভালো লাগতো, আমি ব্যারাকপুর থেকে বিলং করি, তো মানে ব্যারাকপুর ওইখানে লোকাল মাটন বিরিয়ানি, আমি সবসময় দাদা বৌদির কথা বলছি না, লোকাল ওখানে সোনা বলে একটা দোকান ছিল, খুব চলতো তখন, ওইখান থেকে মাটন বিরিয়ানি নিয়ে এসে আমি চিলি চিকেন দিয়ে খেতাম, ওখানকারই চিলি চিকেন দিয়ে খেতাম, সেটা আমার খুব ভালো লাগতো। আমি কি যখন করে? প্রথম ওকে বলেছিলাম তো মানে এটা কি খাওয়া যায়, এবং আমার আমি খুব না ভালো লাগে, ভাবছি মানে বিরিয়ানি এখনো যদি আমাকে কেউ দেয় বিরিয়ানি আর চিলি চিকেন আমি খেয়ে নেবো একসাথে কি করে সম্ভব? মেখে, মেখে আমার খুব ভালো লাগে, বিরিয়ানি চালের সাথে চিলি চিকেনের গ্রেভি? মেখে খেয়ে নেবো, কোনো না, অসুবিধা নেই। আপনারা কি কখনো এরকম শুনেছেন? কমেন্ট করবেন একটু প্লিজ, আমি জানতে চাই যে এটা এরকম কেউ খেতে পারে কিনা। অনেকে বলে চিপস দিয়ে ডাল খাচ্ছি, হতেই পারে, না আমি কিন্তু আমরা যখন কোনো একটা জায়গায় আমরা ট্রেনে যাচ্ছি, আমার ঠিক জায়গাটা মনে পড়ছে না, তো আমি রুটি দিয়ে চানাচুর খেতে দেখি। হ্যাঁ অনেকেই খায়, অনেকেই, তাও ঠিক আছে, কিন্তু চিলি চিকেনের সাথে বিরিয়ানি আমার শুনেই শরীর খারাপ করতে যাই হোক। লাস্ট প্রশ্নতে চলে যাই, বেটার লাস্ট প্রশ্নটা করে নিই। লাস্ট কোয়েশ্চেনটা খুব ইন্টারেস্টিং, আমিও জানতে চাই, সেটা হচ্ছে যে তোর আর আমার রিলেশনশিপটা যদি তুই কোনো একটা খাবার দিয়ে কম্পেয়ার করতে চাস, যে কোনো ডিশের সাথে তুলনা করতে চাস, যে আওয়ার রিলেশনশিপ লাইক দিস, তো কোন ডিশ হবে? দেখ অনেকেই হাসবে এই আনসারটা শুনে, বিকজ আমিও আমার জানতে একটা চাই। খুব মানে একটা খাবার পার্টিকুলার খাবার খুব ভালো লাগে, যেটা হচ্ছে চিকেন লাজানিয়া। আমার ব্যক্তিগত একজন বন্ধু আছেন চিকেন লাজানিয়া নিয়ে খুব হাসাহাসি করে, ঠিক আছে, ও জানবে, আমাদের কমন ফ্রেন্ড আর কি। তো চিকেন লাজানিয়াতে কি হয় মানে একটার পর একটা লেয়ার থাকে, একটা চিজের লেয়ার থাকে, একটা চিকেনের লেয়ার থাকে, একটা স্পাইসি সসেস লেয়ার থাকে, একটা সুইট সসের লেয়ার থাকে, নানা রকম দিয়ে পাউরুটিটাকে নানাভাবে করে বানানো হয়। তো আমাদের সম্পর্কটা ঠিক ওরকমই, মানে ঝগড়া আছে, ভালোবাসা আছে, একটার পর একটা লেয়ার, কেয়ারিং তো আছেই, সবকিছু মিলিয়ে ওটাকে আমি আমার ওটাই ফার্স্ট মনে হলো। নাইস, লাইক ইট। আচ্ছা এই সেম কোয়েশ্চেনটা যদি আমারও জানতে ইচ্ছা করে যে একটা যে কোনো খাবার আইটেম বল যেটাতে আমাদের রিলেশনশিপটাকে তুই দেখিস যেভাবে, তো কোনটা? খাবার আইটেম বলবো নাকি একটা, মানে আমার যেটা মাথায় আসে সেটা হচ্ছে যে কোনো 5 স্টার হোটেলের ব্রেকফাস্ট বুফে, যেটা তোকে Breakfast buffet, আচ্ছা যেটা কিরকম? তোকে মানে ধর পয়সা দিয়ে খেতে হবে, নট লাইক তুই ফ্রিতে আছে, যেমন আমি ইজিপ্টে একটা ব্রেকফাস্ট বুফে খেয়েছিলাম Okay. পয়সা দিয়ে, ওকে মানে বুফেতে সব রকম ব্যাপার আছে, ওকে মানে প্রথমত ইট ইজ এক্সপেন্সিভ, ওয়াইফটা এক্সপেন্সিভ হবেই, আচ্ছা আচ্ছা তার সাথে সবকিছু পাবি ওখানে, চিকেন, মাটন, ব্রেড, পাউরুটি, মাশরুম,
যেভাবে চাইবি সবকিছু পেয়ে যাবি, ওকে, বিভিন্ন ধরনের কফি পাবি। আমাদের এটা তো তুই রিলেশনটা, পুরো একটা গোটা হ্যাঁ মানে আমার কাছে আমি সিঙ্গেল ফুডের কথা আচ্ছা বলছি, যে কোনো সিঙ্গেল একটা ফুড। ফুড যদি হয় তাহলে আমি বলবো সাবওয়ে স্যান্ডউইচ, তুই ভীষণ Subway খেতে sandwich, ভালোবাসিস। ঠিক আছে। ইট ইজ অলসো এক্সপেন্সিভ, হুম, সাবওয়ে স্যান্ডউইচ তো এক্সপেন্সিভ, আমি ব্যাপারটাকে এক্সপেন্সিভই রাখতে চাই, আচ্ছা। তোকে রিমাইন্ড করতে চাই যে ইওর ওয়াইফ ইজ এক্সপেন্সিভ। ওকে, কিন্তু হাত খরচাটা কবে থেকে দিবি সেটা কিন্তু বল। দেবো, এটা দর্শকদের জিজ্ঞাসা কর। আর আপনাদের জন্য বলছি যে প্রচন্ড বড় লোক, ঠিক আছে, কিন্তু আমাকে 1 পয়সা হাত খরচা দেয় না, ঠিক আছে। আমি সবার সামনে এটা বলতে চাই যে আমাকে প্লিজ একটু হাত খরচা দেন, তাহলে আমার একটু তথাস্তু। সুবিধা হবে। আচ্ছা আমরা অনেকক্ষণ আড্ডা মেরেছি, মানে এই আড্ডাটা কোনোদিনও শেষ হবে না, আমার মনে হয় আরেকটা এপিসোড আনতে হবে তোর জন্য, সেটা নয় আমরা পরে করব, কিন্তু একটা তো রান্না করতে হবে। এখানে সবাই আসে গল্প করে, একটা রান্না করে, তুই আচ্ছা, কি শেয়ার করবি আজকে? ব্যাপারটা হচ্ছে আমি তো খুব ভালো তোর মতো রান্না করতে পারি না, তো আমি ওই চিটচ্যাট করে থাকি মাঝে মাঝে যে জিনিসটা, তো তোর জন্য বাড়িতে যে কিটক্যাট শেকটা বানাই, ওটাই আমি আজকে দেখাবো তাহলে। ভালো বানায় কিন্তু, ওটাই বানাবি? ওটাই বানাবো তাহলে। আচ্ছা তাহলে এবার তাহলে আমরা রান্নাঘরে যাই, অনেকক্ষণ আড্ডা মেরেছি, চলুন আপনাদের সাথে রান্নাঘরে দেখা হবে। কিরকম কিটক্যাট স্মুদি বানাচ্ছে, স্মুদি না শেক কি বানাবে, শেক। কিরকম কিটক্যাট শেক বানাচ্ছে সেটাও একবার দেখে নিই, চলুন তাহলে রান্নাঘরে। সেটআপ থেকে বুঝতেই পারছেন চলে এসেছি আমরা কাঁচা লঙ্কা রান্নাঘরে, যেটা প্রথমেই বললাম কি বানাবি একবার বলে দে। কিটক্যাট শেক। কিটক্যাট শেক বানাবি, কিটক্যাট শেক বানানোর জন্য কি কি লাগছে একটু বলে দে সবাইকে। হ্যাঁ, মানে আমার মতো যারা বউয়ের রাগ ভাঙানোর জন্য রান্না করে, তো তাদের জন্য বলে দিই, আমি এই হার্শের এই চকলেট সিরাপটা ইউজ করি। এটা হচ্ছে পপস, মানে এটা কিটক্যাট পপস। কিটক্যাট, হ্যাঁ কিটক্যাট পপস, স্প্রিঙ্কলস, চকো চিপস, এটা হচ্ছে ফ্রেশ ক্রিম, এটা হচ্ছে 1 কাপ দুধ, আর এটা হচ্ছে চকলেট আইসক্রিম। ব্যাস এই কটাই জিনিস লাগছে। এই কটাই জিনিস আচ্ছা এই লাগবে। পপস ছাড়া তো এমনি নর্মাল কিটক্যাট দিয়েও তো নর্মাল কিটক্যাট দিয়েও করা যায়, বাট আচ্ছা। আমি যখন যেটা পাই সেটা দিয়ে ওকে করি। তো আজকে তাহলে Pops প্রথম দিয়ে করি। স্টেপটা আমাদের কি, মানে ব্লেন্ড করবি তো হ্যাঁ, সবকিছু? সবকিছু নিয়ে blend ঠিক করি। আছে, ওকে। আর সবার আগে একটা ব্লেন্ডার নিয়েছি, হুম, তাতে আমি এই দুধটা পুরো ঢেলে দিচ্ছি। আচ্ছা এবার আইসক্রিমটা ঢালবো। আচ্ছা, এটা কি চকলেট আইসক্রিম? চকলেট আইসক্রিম, চকলেট আইসক্রিম হলেই বোধহয় ভালো লাগে। হ্যাঁ, কারণ তুই কিটক্যাট শেক বানাচ্ছিস, তো সেখানে হুম। যদি চকলেট আইসক্রিমটা দেয় হুম, তো হুম। সুন্দর লাগে খেতে। পুরো আইসক্রিমটাই দিয়ে দেবো তাই তো? হ্যাঁ, পুরো আইসক্রিমটাই দেবো। উফ, প্রচন্ড মানে আনহেলদি একটা খাবার। কি করবো, বউ রাগ করেছে, রাগ তো ভাঙাতেই হবে। আচ্ছা, এবার যাবে হচ্ছে আমুলের ফ্রেশ ফ্রেশ ক্রিম। ক্রিম, আচ্ছা হুম। কতটা ক্রিম লাগবে বলবি? হ্যাঁ ঠিক আছে, বাস, বাস তো? আর লাগবে না। এবার আমরা এই পপস গুলো ঢেলে দেবো এখানে। আচ্ছা সবগুলো দিয়ে দেবো হ্যাঁ, তো? সবগুলো আচ্ছা দিয়ে এবার জাস্ট ব্লেন্ড করে blend নেবো। করবো। আচ্ছা এইগুলো তো আমাদের বোধহয় সাজানোর জন্য। এগুলো টপিংস ওই হ্যাঁ, সাজানোর জন্য। okay, okay. হয়ে গেছে তো, এবার জাস্ট হয়ে আমরা গেছে। সার্ভ এবার করব। সার্ভ করবো, উপরে টপিংস করবো। তো জিনিসটা রেডি, হুম। বাট সাজাতে তোর হেল্প লাগবে, আচ্ছা। এক্সপার্ট ওপিনিয়ন তো সবসময় দরকার লাগে। আচ্ছা তো এটা প্রথমে আগে চকলেট সিরাপটা দিয়ে chocolate আমরা syrup। একটু ক্যাফে স্টাইল বানানোর চেষ্টা করছি আর কি। আচ্ছা একটু চকলেট সিরাপ দিচ্ছি হুম। আমি, দিয়ে এটাকে জাস্ট, এই সবার বাড়িতে আজকাল এই হ্যাঁ, জিনিসটা এটা তো থাকে, খুব ইজি করা। হ্যাঁ এটাকে এটা জাস্ট, ইনফ্যাক্ট আমরাও ইউজ করি। হ্যাঁ মানে আমি যখন কিছু সময় ফেল করি তখন আমার বউ সেটা মেকআপ দেয় আর কি। এটা একটু এরকম করে করলে না, এটা যে এই ব্যাপারটা এক্স্যাক্টলি। ক্যাফের মতো দেখতে লাগে। প্রচন্ড ক্যালোরি যুক্ত একটি খাবার। আচ্ছা উপরে একটু আইসক্রিম, উপরে একটু আইসক্রিম টপ আপ আচ্ছা। করে দে, এটা দেখতে সুন্দর লাগবে। ওকে বাবা, আমি বিশাল এক্সপার্ট তো। আইসক্রিম দিয়ে দিলাম, বাচ্চারা ভীষণ এনজয় করবে। ভীষণ ভীষণ। চকোচিপ দিয়ে চকো দিই, চিপস, হ্যাঁ, হুম, তো ম্যান্ডেটরি দিতে এটা দিতেই হবে, না হলে হবে না, খেলবো না আমরা না। এর স্প্রিঙ্কেল গুলো দিয়ে দিলাম, এগুলো কিন্তু ইজিলি মানে মোটামুটি পাওয়া যায় সব জায়গাতেই। এগুলো খুবই ইজিলি অ্যাভেলেবেল দোকানে, তো যে কেউ মানে যে কোনো জিনিস বাড়ি থেকে বসে হ্যাঁ। অর্ডার করা যাবে। খুব বেশি হাইফাই কিছু না, ক্যাফে স্টাইলও হলো, বউয়ের রাগও ভেঙে গেল। তো এটা তোমার জন্য, তুমি অনেক হেল্প করেছো। থ্যাংক ইউ, বাট ও এটা খুব ভালো বানায়, এরকম অনেক জিনিসপত্রই ভালো বানায়। এগুলো ওই বড়দের জন্য কিন্তু রেসিপিগুলো ভালো, বউদের জন্য বেশ, বউকে কিছু তো করে খাওয়াবে নাকি? হ্যাঁ, নিশ্চয়ই। হ্যাঁ সুপার, ঠিক আছে। দারুণ হয়েছে, ডেফিনেটলি মাস্ট ট্রাই। আজকে দারুণ একটা টাইম কাটলো, তোর সাথে আড্ডা মেরে তো একদম, দারুণ লাগলো। এটা খুব ফর্মাল লাগছে শুনতে, কিন্তু তাও ক্যামেরার সামনে
আমরা যেখানে জানি যে একটা হিউজ নাম্বার অফ অডিয়েন্স আমাদের দেখবে, তোর কেমন লাগলো? একদিনের জন্য মনে হচ্ছে সেলিব্রিটি হয়ে গেলাম, সেই নায়ক সিনেমার অনিল কাপুরের মতো, একদিনের সিএম। তো তুই মানে তোকে যদি এই প্রশ্নটা করো খুব বোকা বোকা, স্টিল আই ওয়ান্ট টু আস্ক ইউ দ্যাট, মানে তুই কাঁচা লঙ্কা মোটামুটি ফলো করিস? হ্যাঁ, আমি তোদের প্রত্যেকটা রান্না দেখি, প্রত্যেকটা মানে আমি যেহেতু ফুডি, আমি নানা জায়গায় ঘুরে ভালো খেতে ভালোবাসি। তোদের স্পেশালি আজকে যে জিনিসটা আমি বারবার ভাবছিলাম এখানে বলি, যে তোরা একবার পাহাড়ে গিয়ে আমরা যে আলু মিবি খেয়েছিলাম, সেটার যে রেসিপিটা তোরা শেয়ার করেছিলি, আমি ভীষণভাবে ফলো করি। আর কাঁচা লঙ্কার প্রত্যেকটা মেম্বার আমার ছোটবেলাকার বন্ধু, প্লাস তুই তো আছিসই। তো আমি ভীষণ ভাবে তোদের এই চ্যানেলটা ফলো করি, আর সাবস্ক্রাইবও করা তো অবভিয়াসলি আছে। তো আর আমাদের এমনি অডিয়েন্সকে কিছু বলতে চাস? অডিয়েন্সকে একটা জিনিসই বলার, এই ছোট ছোট রেসিপিগুলো যেগুলো দেখা খুব সব মানে ইজিলি অ্যাভেলেবেল মার্কেটে, তো এইগুলো যে কেউ বাড়িতে খুব ইজিলি করে ফেলতে পারে। আর অবশ্যই কাঁচা লঙ্কাকে ফলো করুন, সাবস্ক্রাইব করুন চ্যানেলটা, আর এইভাবেই আমাদের সাথে থাকুন। থ্যাংক ইউ, তুই আজকে এসেছিস, এতটা টাইম দিয়েছিস, থ্যাংক ইউ সো মাচ। তোর জন্য কিছু ছোট ছোট গিফট আছে, বিকজ গিফট তো সবারই পেতে ভালো লাগে। Oh, একটু দেখিয়ে wow. নি তোর জন্য কি কি হ্যাঁ, গিফট নিশ্চয়ই। আছে। আচ্ছা, তোর জন্য প্রথমেই আছে সানাস বেকারির তরফ থেকে একটা গিফট Oh, wow. ভাউচার। থ্যাংক ইউ। আচ্ছা, এরপর আছে হচ্ছে ক্যালকাটা হর্টিকালচার এন্ড ফার্মের তরফ থেকে একটা গিফট ভাউচার। থ্যাংক ইউ। রমনিসের তরফ থেকে একটা গিফট ভাউচার আছে, যেটা আমি ইউজ করব। অবভিয়াসলি আমার রমন। আচ্ছা, কেটল বেরি থেকে একটা গিফট ভাউচার আছে, থ্যাংক ইউ। এন্ড সব শেষে মন্দারিকা থেকে একটা গিফট ভাউচার আছে। থ্যাংক ইউ সো মাচ। গিফট করে রিভিউ করে কিন্তু জানাবি কেমন লাগলো। নিশ্চয়ই। আর আপনাদেরও আজকের এই এপিসোডটা কেমন লাগলো কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাবেন। খুব সুন্দর একটা সময় কাটলো, আমরা একদম বন্ধুর মতো একটা আড্ডা দিয়েছি। আপনাদের মতামত কিন্তু অবশ্যই আমরা শুনবো, পড়বো। অ্যাকচুয়ালি শোনার তো কিছু নেই, পড়বো, আপনাদেরকে রিপ্লাইও করবো। থ্যাংক ইউ টু অল আওয়ার গিফট পার্টনার্স, কেটলবেরি, মন্দারিকা ইকো রিসোর্ট অ্যান্ড নার্সারি, রমনিস, সানাস বেকারি, ক্যালকাটা হর্টিকালচার অ্যান্ড ফার্ম। কেমন লাগলো আপনাদের আজকের এই এপিসোডটা? আশা করি আপনাদের আজকের এই এপিসোডটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক করবেন, আর এই ভিডিওটা প্রত্যেকের সাথে শেয়ার করবেন। দেখা হবে কাঁচা লঙ্কার আরও একটা সুন্দর রেসিপির সাথে এবং একজন সুন্দর অতিথির সাথে। ততক্ষণের জন্য প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কাঁচা লঙ্কাকে এভাবেই ভালোবাসা সাপোর্ট দিতে থাকবেন। সি ইউ সুন অ্যান্ড হ্যাপি কুকিং।